সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশেই আজাদকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে মাথায় বন্দুক তাক করে আটকে রেখেছে সন্ত্রাসীরা। আজাদের সঙ্গীদের আগেই মেরে ফেলেছে এই নিকৃষ্ট মনের মানুষগুলো। আজাদকে কেন বাঁচিয়ে রেখেছে যার কারণ এখনো অজানা সবার। আজাদের দুই হাত পিছনে দিয়ে শক্ত করে বাঁধা, সাথে পা তো বাঁধা আছেই। কপাল বেয়ে মুখ চুয়ে রক্তের যেন বন্যা বয়ে যাচ্ছে। পরনে থাকা বিজেপি ইউনিফর্ম। এভাবে আজাদের মাথায় বন্দুক ধরে সময় নষ্ট করার জন্য ওদের মাঝ থেকে একজন সর্দারকে বলে ওঠে, সর্দার, এভাবে ওকে বাঁচিয়ে রেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করার কী মানে, সেটাই তো আমি বুঝতে পারছি না। ওকে মেরে এখান দিয়ে মাল পার করে চলে গেলেই তো বিপদ থেকে মুক্তি পাই। আরে বেটা, সবার মাথায় যদি সব বুদ্ধি থাকতো তাহলে আমার জায়গায় তুই আর তোর জায়গায় আমি থাকতাম। ওকে মেরে ফেললে আমরা পার হব কী করে? আর তাছাড়া এই শালার জন্য আমার অনেক মাল নষ্ট করেছি। শালাই আমাদের কোটি কোটি টাকা বন্যায় জলে বাসাইয়া দিছে। শালারে কত করে বলছি তুই কিছু খেয়ে আমাদের বিজনেস করতে দে, কিন্তু শালার মাথায় দেশভক্তি দিয়ে ভরা। এবার দেখি তোর দেশভক্তি তোকে কিভাবে বাঁচায়। শালার তো গন্ডারের চামড়া, এত মারার পরেও কিছুই বলছে না। শালাই কি বোবা হয়ে গেল নাকি? আবার দেখো, ওর চোখ থেকে এক ফোঁটা জলও নেই। এই তোর মুখে এখন বলি নাই কেন? বল, কথা বল। ওদের বকবক শুনে কেন জানি আজাদের মাথা গরম হয়ে গেছে, তাই ওদের উদ্দেশ্য করে বলে, কিছু সময় পর তোদের মুখে তো আর কোনো কথা ফুটবে না, তাই আমি নীরব হয়ে তোদের শেষ কথাগুলোই শুনছিলাম। হা হা হা, এই দেখ এই শালা বলে কি? ওই শালা, তুই যে এই কথা বলছিস, একবার আশেপাশে তাকিয়ে দেখেছিস তোর সাথীরা সবাই বগার পাড়ে পাড়ি জমাইছে? তোদের হায়াত শেষ, তাই তোরা ওকে মারতে পেরেছিস, কিন্তু মামারা, আমার তো এখনো হায়াত শেষ হয়নি, তাই বন্দুকের নিচে বসেও জীবিত আছি। আজাদ কথাটা বলেই ওদের হাত থেকে কৌশলে বন্দুক কেড়ে নিয়ে ওদের উপরেই গুলি করে। একে একে সবার সাথে ফাইট করে সব কটাকে পগার পাড়ে পাঠিয়ে আসলটারে বন্দি করে। দেখেছিস, বলেছিলাম না একটু পরে তোদের কারো মুখেই কথা বলার জন্য জবান থাকবে না। তাকিয়ে দেখ, তোর সহপাঠী সব কটাই তো পাড়াপাড়ে পৌঁছে গেল, এখন একমাত্র তুই বাকি আছিস। কি দোষ করেছিল আমার বন্ধুরা বল? আমার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিবার স্বজনদের ছেড়ে শুধুমাত্র তোদের মতন কিছু জানোয়ারদের হাত থেকে এই দেশকে বাঁচাতেই বর্ডারের পাড়ে থাকি, আর তোরাই আমাদের উপর এমন নির্যাতন করিস। আমাদের তুই মাফ করে দে, আমি আর জীবনেও এই পাপ কাজ করব না। অবৈধভাবে কখনো এই দেশ থেকে ওই দেশে মালামাল আনা নেওয়া করব না, সব বৈধ উপায়ে করব। সেদিনটি দেখার জন্য তোর মতন নেমুখারাম বেঁচে থাকলে তো। দেখ অফিসার, আমাকে মেরে ফেললেই কিন্তু এই দেশের গাদ্দার শেষ হবে না। আমার মতো হাজারো গাদ্দার দেশে আনাসে কোনাসে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বস যে, সে তো তোকে কখনোই ছাড়বে না। তোর বস আমাকে কি ছাড়বে? আমি তো তাকে ছাড়বো না। 100 হাত মাটির নিচে থাকলেও আমি তাকে ঠিকই খুঁজে বের করব। আর তোদের মারলেই সব অপকর্ম বন্ধ হবে না জানি, তবে তুই তো আর করতে পারবি না, এই একটা তো কমলো। আজাদ কথাটা বলেই সব কটা শরীরে বোমা ফিট করে দিয়ে ওর বন্ধুদের লাশসহ মালবাহী ট্রাক নিয়ে একটু ফাঁকে এসে পুলিশকে ফোন করে। আর কিছু সময় পরে পুলিশ সহ বিজিবির আরও সদস্যরা চলে আসে। আজাদের চোখে পানি, কেননা ও কারো স্বামী, কারো ভাই, কারো ছেলেকে বাঁচাতে পারেনি। আজাদকে এমনভাবে কাঁদতে দেখে ওর স্যার বলে, আজাদ, এভাবে মন খারাপ করিস না। তুই এত বড় একটা বিপদ থেকে এই দেশকে রক্ষা করেছিস, এটাই অনেক। তুই জানিস এই ট্রাকে এত পরিমাণে ড্রাগস আছে যেটা আমাদের দেশে পার হলে লাখো যুবকের মধ্যে ছড়িয়ে পড়তো। তাহলে কি হতো ভেবে দেখেছিস? এমনিতেই দেশে আমাদের এত এত নেশার নৌকা বাইছে, যেটা বলে শেষ করা যাবে না। স্যার, আমি কিভাবে শান্ত হব? আমি উপস্থিত থাকতে ওই শালারা আমার সাথেকার সবাইকে গুলি করে মেরেছে। আমার মাথায় বন্দুক ঠুকিয়ে একটা একটা করে গুলি করেছে, যার আওয়াজ এখন আমার কানে বাজছে। চোখের সামনে ভেসে আসে সেই বেদনাদায়ক ঘটনাটা। হয়েছে, আর বলতে হবে না।
এখন তাহলে চল এখান থেকে যাওয়া যাক। আর এখানে নতুন লোক রেখে গেলাম, ওরা সবাই সবকিছু সামলে দিবেন। একটু ভয় পেয়েছিস, তাই তোর একটু রেস্টের প্রয়োজন। আচ্ছা স্যার, চলেন তাহলে যাওয়া যাক। এমনিতেই ক্যাম্পে যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। এমন একটা জায়গায় ওদের সাথে ডিউটি দিয়েছিলেন যেখানে না আছে কোনো বাজার, না আছে অন্য কিছু। আমি সেটা জানি, আর এই ধরনের জায়গা সন্ত্রাসীরা বেশি পছন্দ করে তাদের কাজ করার জন্য, আর তাদের কাজকে বাধা দেওয়ার জন্য আমরা পছন্দ করি তোর মতো হাজারো মায়ের দামাল সাহসী ছেলেদের, বুঝেছিস? না বুঝে আর কি উপায় আছে স্যার? আমি বুঝতে না চাইলেও আপনি ঠিকই জোর করে হলেও আমাকে বুঝিয়ে দেবেন, তাই আগে থেকে বুঝে নেওয়াই ভালো। এভাবে কথা বলতে বলতে ওরা সবাই চলে আসে লাশ সহ সব কিছু নিয়ে। বিকেলে আজাদ ও স্যারের সামনে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। এমন সময় ও স্যার জিজ্ঞেস করে, আচ্ছা আজাদ, একটা কথা বল, আমি তোকে 3 বছর হলো দেখছি এখানেই পড়ে আছিস, না দেখেছি কখনো বাড়ি যেতে বা না দেখেছি কোথাও ঘুরতে যেতে, এর কারণ কি বলতো? স্যার, আমার কেউ থাকলে তো আমি সেখানে যাব। আপনি তো জানেন আমি একটা এতিম ছেলে, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আজাদের কথা শুনে রফিক স্যার কিছু বলতে যাবে, তার আগেই ভিতরে আস্তে আস্তে ওর বন্ধু আহাদ বলে, কে বলেছে তোর যাইবার জায়গা নেই? হ্যাঁ, তুই আমার সাথে আমার গ্রামে যাবি। আমার বাড়িতে কি থাকার জায়গা কম রে বেটা? স্যার দেখছেন, আইছে শালা, সব কিছু শেষ হলো। ওই আহাদের বাচ্চা, তুই কি অগ্রিম কিছু জানিস নাকি? তুইও তো বাজারে চলে গেলি, আর এখানে সব শেষ হয়ে গেল। হয়তো আল্লাহ আমাকে এর মাঝে রাখবে না, তাই তো সরিয়ে দিয়েছে আগে ভাগেই। আদ, তোকে আর আজাদকে 1 মাসের ছুটি দিলাম। আজাদকে নিয়ে তুই একটু তোর বাড়ি থেকে ঘুরে আয়। 3 বছর হলো আজাদকে কোথাও যেতে দেখিনি, হয়তো তোর গ্রামে গেলে ওর মনটা ভালো হয়ে যাবে। স্যার, আমি তো ওকে নিয়ে যেতে এক পায়ে খাড়া, কিন্তু ওই বেটাই তো আমার সাথে যেতে চায় না। মনে হয় আমার সাথে গেলেই ওকে আমার চাচাতো বোনের সাথে বিয়ে দিব। আমি ওর সাথে প্রায় 2 বছর হলো আছি, তো এই 2 বছরে ওকে কম করে হলেও যে কয়েকবার বাড়িতে গেছি সেই কয়েকবারই বলেছি আমার সাথে যেতে। দেখ আহাদ, আমার কোথাও যেতে ভালো লাগে না, তাই তো এই ক্যাম্পেই পড়ে থাকি। আর আমি জানিও না তোর গ্রাম কোথায়। এই তোরা থামতো। আর আজাদ, আমি সকালেই উপরে কথা বলে তোর ছুটির ব্যবস্থা করব, তুই আহাদের সাথে ঘুরে আয়। স্যার বাদ দিন না এই বায়নাটা, আমি কোথাও যাব না। যার যাওয়ার কোনো জায়গা নেই তার এখানে একা পড়ে থাকাই ভালো। আমি বলেছি তুই যাবি তো যাবি, ব্যাস। আর তাছাড়া আহাদের তো বিয়ে কয়েকদিন পরে, আর ও তোকে ছাড়া যাবে না, তাই যা ঘুরে আয়। আচ্ছা স্যার, আপনি যেহেতু এত করে বলছেন তো আমি যাব। তো একটা কথা, আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে কে দেখাশোনা করবে এতদিন? সেটা নিয়ে তোকে একদম ভাবতে হবে না, আমি তো আছি নাকি। তোর থেকে জ্ঞান একটু হলেও আমার বেশি আছে, বুঝেছিস? এভাবে ওরা আরও অনেক কথা বলে। শেষমেশ আজাদ আহাদের সাথে ওর গ্রামে যেতে রাজি হয়। এখানে আহাদ আজাদের আগে থেকেই জব করে, কিন্তু আজাদের থেকে এখনও অনেক পিছিয়ে। রাতে আজাদ শুয়ে আছে, চোখের সামনে ভেসে উঠছে সেই পুরনো অতীতের কিছু কথা, যেটা সাগরে আজাদ ডুব দিতে যাবে। এমন সময় আহাদ এসে ওকে ডাকে, এই আজাদ, চল ফটাফট কাপড় চোপড় গুছিয়ে নে। আমরা কালকে সকালেই যেতাম, কিন্তু এখন স্যার বলেছে আমাদের ছুটি পাস হয়ে গেছে, তাই বসে থেকে আর কি লাভ। চল, রাতেই চলে যাব। আরে বেটা, এত উতলা হলে কি আর চলবে বল? রাত করে শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ? ভাই, তোর তো পরিবারের প্রতি মায়া নেই, তাই তেমন বুঝবিও না। এত মাস পরে বাড়িতে যাবার নাম শুনে মনটা কেমন পাগলামো করে। 1 সেকেন্ড আগে যেতে পারলেই মনে হয় 1000 বছর আগে এসেছি। আহাদের কথা শুনে আজাদ বেশ মনটা খারাপ করে অন্যদিকে মুখ করে বলে, ভাই, আমি একটা এতিম ছেলে হয়ে কিভাবে বুঝবো বাড়িতে যাওয়ার মজাটা কেমন হয়? দোস্ত, তুই এমনভাবে মন খারাপ করিস না। আসলে আমি ঠিক এমন করে বলতে চাইনি। ধরতে পারিস মুখ ফসকে বেরিয়ে গেছে। দোস্ত, একটা কথা জানিস কি? সত্যি কথা কখনো পেটে চাপা থাকে না।
সে যেভাবেই হোক না কেন বেরিয়ে আসবেই, তবে তুই চিন্তা করিস না, আমি একটুও রাগ করিনি। আর এখন গেলে শপিং কি করে করব? তোর ওখানে গিয়ে খালি গায়ে তো আর থাকা যাবে না, তাই না? তুমি কি ভেবেছো এখানে শুধু শপিং মল আছে আর আমাদের ওখানে শপিং মল নেই? আরে মামা, আমরা গ্রামে থাকতে পারি, তবে শহরের থেকে কম উন্নত না। হয়েছে, আর বলতে হবে না, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তাহলে। আর ট্রেন কখন ছাড়বে? মামা, এখন রাত 8টা কি 9টা বাজে, আর আমাদের ট্রেন রাত 10টায়। আমি টিকিট কেটে রেখেছি অনলাইনে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ, তোর তো আবার মেয়েদের মতন করে সাজুগুজু করা অভ্যাস। আজাদের কথা শুনে আহাদ আর কিচ্ছু না বলে সব কিছু গুছাতে শুরু করলো। কেননা আজাদের সাথে তর্ক একদম পারবে না, তাই আর কথা বাড়ালো না। এইদিকে বেশ খানিকটা সময় পরে ওরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। অনেক কষ্টে পাহাড়ি পথ বেয়ে স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন আসতে নাকি এখনও 30 মিনিট বাকি, তাই ওরা কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে আসে। নির্দিষ্ট সময় ট্রেন আসলে ওরা সিট খুঁজে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। আজাদ আর আহাদ একটা সিটে বসেছে ঠিক, কিন্তু ওদের সামনের সিট দুটোই মেয়ে বসে আছে। একজনের নাম হিমি আর মিমি। মেয়ে দুটো বেশ চঞ্চল প্রকৃতির হলেও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আহাদ ওদের সাথে কথা বললেও আজাদ একটি কথাও বলছে না। জানলা দিয়ে বাইরের দিকে এক ধ্যানে চেয়ে আছে। ট্রেন চলছে তার আপন গতিতে। এমন সময় হিমি বলে ওঠে, আচ্ছা আহাত, তোমার বন্ধু কি বোবা নাকি? আমরা সেই কখন থেকে কথা বলে বোরিং সময় পার করার চেষ্টা করতেছি, আর সে এখনো একটা টু শব্দও করেনি। আসলে হিমি, হয়েছে কি, আমার বন্ধু একটু কম কথা বলতে বেশ পছন্দ করে, আর গাড়ি জার্নির সময় তো কথাই বলে না। কেননা ওর নাকি এই প্রকৃতির হাওয়া খুবই ভালো লাগে। তাই বলি সে একটা বার হ্যালো বলবে না? আসলে তোমার বন্ধুর অহংকার বেশি মনে হচ্ছে। এই যে মিস্টার, মানুষের রূপ যৌবন কিন্তু চিরদিন এক সমান থাকে না। ওদের কথা শুনে আজাদের বেশ রাগ উঠে যায়, তাই নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বলেই ফেলে, এই, আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আমার মন চায় না আমি সেটাই করি, আমার মন যা চায় আমি সেটাই করব, তাতে আপনাদের এত কেন সমস্যা? একদম চুপ, একটাও কথা বলবেন না। আহ দোস্ত, এমন করিস কেন? বাদ দে না, মেয়ে মানুষ। তোর মাথায় সমস্যা আছে। আজ বাদে কাল বিয়ে, আর উনি আসছে ভাব জমাতে। তুই জানিস না এইসব মেয়েদের মাথায় তুলতে নেই? এই যে মিস্টার, এইসব মেয়ে বলতে কি? হ্যাঁ, আমাদের কি আপনার ওই সব মেয়েদের মতো মনে হয় নাকি? মনে রাখবেন, আমরা সম্মানী বংশের মেয়ে। হ্যাঁ, সেটা আপনাদের দেখলেই বোঝা যায়। আহাদ, আমি ঘুমাইলাম, তোদের একটাও টু শব্দ যদি আমার কানে আসে তো আমি কিন্তু তোকে জানলা দিয়ে ফেলে দেবো বলে দিলাম। আজাদ কথাটা বলেই মুখের উপরে রুমাল দিয়ে ঘুমিয়ে যাবার ট্রাই করে। এইদিকে আহাদ কিছু না বলেও হিমি মনের মনে বলে, শালা বজ্জাত বেটা, আমার উপরেই রাগ দেখানো। একবার ভাগে পাইলে তোরে বুঝাবো মজা। চান্দু, তুমি তো এই হিমিকে চিনোই নাই। এইদিকে গল্প আড্ডা করতে করতে ট্রেন মাঝরাতে একটা স্টেশনে থামে নাস্তা করার জন্য। সবাই ঘুমিয়ে পড়েছে দেখে আজাদ আহাদকে ডাকে, এই আহাদ, ওঠ না, নাস্তা করতে হবে তো। কি, এত সকালে আমরা পৌঁছে গেছি? এটা তো ভাবতে পারিনি। আরে বেটা, আমরা পৌঁছে যাইনি, বরং নাস্তা করতে ট্রেন থেমেছে। ওঠ, আর এরা নাস্তা করলে ডেকে নিয়ে আয়, আমি গেলাম। আজাদ কথাটা বলেই পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে মন মতো খাবার অর্ডার করে খেতে শুরু করে। এইদিকে হিমি মিমি আহাদের সাথে ভিতরে এসে আজাদকে একাই খেতে দেখে হিমি মনে মনে বলে, শালায় মনে হয় বাপের জন্যে ভদ্রতা শিখবেই না। সাথে দুটা মেয়ে আছে, আর তাদের ছাড়াই খেতে শুরু করেছে। মিনিমাম ম্যানার টুকুও নেই। দোস্ত, একাই খাওয়া শুরু করেছিস আমাদের রেখেই? তোর মনে কি আমাদের জন্য না হলেও এদের জন্য মায়া দয়া নেই? তোর খেতে হবে না, যা গিয়ে বসে গল্প কর, পেট ভরে যাবিনি। ট্রেন তো তোমার নানা হয়, তোমার জন্য বসে থাকবে। খেতে হলে ফার্স্ট খেয়ে নে, না হলে আমাকে খেতে দে, বিরক্ত করিস না।
তারপরে আর কোনো কথা না বলে সবাই খাওয়া শুরু করে, পছন্দের খাবার অর্ডার করে। পরে সবার খাওয়া শেষ হলে আজাদ আগেই বিল দিয়ে চলে আসে, আর এইদিকে আহাদ বিল দিতে গিয়ে শোনে আজাদ আগেই বিল দিয়ে গেছে 4 জনেরই। তারপর ওরা আবারও ট্রেনে চলে আসে। আচ্ছা, আপনি এমন খিটখিটে মেজাজের কেন? হ্যাঁ, আর আমাদের নিজের টাকায় খাওয়ালেন, অথচ সাথে ডাকলেন নাই কি জন্য? দেখুন, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আমি এমন মেজাজেরই একজন মানুষ, আর জন্ম থেকেই একা থাকতে শিখতে হয়েছে, তাই এখনও সেই মায়াটা কাটিয়ে উঠতে পারিনি। জানেন তো, মায়া জিনিসটা বড্ড খারাপ। যার উপরে একবার চেপে বসে তাকে কখনো ছাড়তেই চায় না। যাই হোক, সেটা যে কোনো কিছুর প্রতি মায়া। আপনি কথা বলেন খুব সুন্দর করে, তবে আপাকে এমন দেখাতে কেমন যেন ভালো লাগে না। জানেন কি, জীবনে এমন কিছু অপছন্দের জিনিস আছে যেটাকে হাজারো ঘৃণা করলেও এক সময় আপন করে নিতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় দুঃখ। কেননা এই জিনিসটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করলেও কিন্তু আমাদের পিছু কখনোই ছাড়ে না। এই তো সেদিন এক চিলতে সুখ কিনতে বাজারে গিয়ে দেখি সুখ তো নাই, বরং দুঃখ আমার জন্য বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ভাই দুঃখ, আমি সুখ কিনতে এসেছি কিন্তু সে নেই, তো তুই কেন বসে আছিস? সে আমাকে বলেছিল, ভাই সুখ হয়তো তোকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি দুঃখ কখনোই তোকে ফাঁকি দিয়ে ভুলে থাকতে পারবো না। উপরের কথাগুলো বলতে আজাদের চোখে বেশ কষ্টের বরফ গলে পানি জমেছিল। সেটা দেখেও না দেখার ভান করে হিমি বলে, আচ্ছা, আপনার জীবন কি এমন কষ্টে আছে যে এভাবে কথা বলছেন? আমি জানি একজন মানুষ তখনই বদলে যায় যখন তার সাজানো জীবনটা এলোমেলো হয়ে যায়। থাক না, স্মৃতির পাতায় কিছু কথা অজানা। সব কথা জানতে হয় না, কেননা কিছু কিছু কথার পিছনে লুকিয়ে থাকে অজানা কষ্টের চাপা কান্না। সেই কান্না সহ্য করা অনেক বেদনাদায়ক। এভাবে ওরা অনেক কথা বলে। দেখতে দেখতে ট্রেন এসে সিরাজগঞ্জ স্টেশনে থামে। ওরা সবাই ট্রেন থেকে নেমে পড়ে, আর আজাদ কিন্তু এখনও জানে না আহাদের গ্রাম কোথায়। আহাদ, তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। জানি না আল্লাহ তোমাদের সাথে ফের দেখা করাবে কিনা, তবে কখনো যদি ভাগ্যক্রমেই দেখা হয়ে যায় তাহলে কিন্তু এই খিটখিটে মেজাজের লোক, তখন কিন্তু আপনার জীবনের কষ্টের গল্প শুনবো। হিমির কথা শুনে আজাদ কষ্ট ভরা মন দিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে সেখান থেকে চলে আসে। ওরা দুজন চলে যায়, আর এইদিকে আহাদ একটা সিএনজি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা সময় পরে সিএনজি এসে থামে আজাদের সেই চিনাচেরা গ্রামে। আজাদ চারিপাশে তাকিয়ে দেখে আহাদকে বলে, আহাত, তোর বাড়ি কি তাহলে এখানেই? এটা যদি আগে বলতি তাহলে আমি কখনোই আসতাম না। তুই কেন আমাকে আগে বললি না? আমি তো ভাই তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি বলেই বলিনি। তবে একটা কথা বল, তোর কি আমার গ্রাম পছন্দ হয়নি? আরে ছাগল, তুই তো আর জানিস না এখানেই আমার শৈশব কেটেছে কষ্টের মধ্য দিয়ে অনেকটা সময়। তুই কি কিছু বলতেছিস নাকি? আমি বুঝি না, তুই এভাবে চুপ হয়ে কি এমন ভাবিস যেটা আমি শুনতে পাই না? আচ্ছা চল, এখান থেকে আনকা ভ্যান গাড়ি নিলেই আমাদের বাড়ি নামিয়ে দিবে। আহাদের কথা শুনে আজাদ বেশ বুঝতে পারে কোথায় যাচ্ছে ও। আজাদ যেতে না চাইলেও জোর করে যায়, কেননা ওর বন্ধু মন খারাপ করবে। অনেকটা সময় পরে ওরা আহাদের বাড়িতে চলে আসে। আজাদ আহাদের বাড়ি আগে দেখেছে, কিন্তু কখনো যাওয়া হয়নি। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আহাদ ওর নানির বাড়ি থেকেই, তাই গ্রামের কাউকেই তেমন চেনে না। আর আজাদের বাড়ি তো ছিল পাশের গ্রামে, সেটাও পরে জানতে পারবেন, গল্পের সাথেই থাকেন। আহাদ ওর মাকে ডাকলেই সবাই বাইরে বেরিয়ে আসে। আহাদকে দেখে সবাই খুশি হয়ে যায়। এইদিকে আজাদকে কেউ চিনতে পারছে না, পরিবর্তিত হয়েছে অনেক। আহাদ, তুই কেমন আছিস বাবা? তোর আসতে কোনো সমস্যা হয়নি তো আবার? না মা, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। আর আমি তোমাকে দেখেও ভালো না থেকে কি আর পারি? তা তোমরা সবাই কেমন আছো? এই তো বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তা তুই না বলেছিলি 4 দিন পরে তুই আসতে পারবি? আসলে স্যারকে বলে একটু আগেই ছুটি পাইছি তো, তাই চলে আসলাম।
এইদিকে ওরা কথা বলতে বলতে ভুলেই গেছে আহাদের সাথে আরও একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ আহাদের বাবা আজাদকে খেয়াল করে আর আহাদকে জিজ্ঞাসা করে যে কে। আহাদ, তোর সাথে এই ছেলেটা কে? তাকে তো ঠিক চিনতে পারলাম না। হো বাবা, তোমাদের তো বলাই হয়নি। ও হলো আজাদ, আমার খুব ভালো বন্ধু আর দোস্ত। এরা হলো আমার বাবা মা আর পরিবারের সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা বাবা, আমাদের গ্রামে এসে তোমার কেমন লাগছে? না আঙ্কেল, আমার খুব ভালো লাগছে। আপনাদের এই সবুজ ঘেরা শস্য শ্যামলা গ্রামটা আমার মন কেড়ে নিয়েছে। তুমি আমাদের এই ছোট্ট গ্রামে এসেছ, আমরা অনেক খুশি। আর বাবা, একদম চিন্তা করবেন না, এটা নিজের বাড়ি মনে করে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এভাবে ওরা সবাই কথা বলে বাড়ির ভিতরে চলে আসে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে আগে থেকেই পুরো বাড়ি সাজানো ডেকোরেটরের লোকজন বাড়ির ভিতরে আসার পরে। আহাদ, তুই আজাদকে নিয়ে তোর রুমে যা, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা মা, ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি করো, আমাদের পেটে ক্ষুধার কারণে সুহা দৌড়াচ্ছে। আরে বাবা, তোরা একটু বস, আমি যত তাড়াতাড়ি পারি খাবারের ব্যবস্থা করতেছি, কেমন? রহিমা বেগম কথাটা বলে চলে যাবে এমন সময় আহাদ পিছন থেকে ডেকে বলে, মা, বাড়িতে সবাইকে দেখছি কিন্তু আরোহীকে দেখছি না কেন? ও কি হাসপাতাল থেকে বাড়িতে আসেনি? আহাদের মুখে আরোহীর নামটা শুনে আজাদের কলিজায় কেমন মোচড় দিয়ে ওঠে। আগেই সেই অতীতগুলো হাতছানি দিয়ে ডাকতে থাকে, কিন্তু আজাদকে সেই দিকে সাড়া দিতে না দিয়ে এই দিকে আহাদের মা বলে, আরোহী কালকে বিকেলে এসেছে, আর সকালে পাশের গ্রামে যে খানবাড়ি আছে না, সেখানে কি যেন একটা দরকারি কাজে গেছে। ও আচ্ছা, ও আসলে তো আমার 12টা বাজাবে। শপিং করিয়ে দে বলে বলে। সে তো একটু বলবেই, তোর তো আর বোন নেই, ওই তো আমাদের বাড়ির একমাত্র মেয়ে, একটু আদরে বায়না তো করবেই। মা, ও কি আর টাকা কম কামায় নাকি? সরকারি একজন গাইনি ডাক্তার, ও অভাঙ্গা টাকা কামাই করে, তাও আমার টাকায় শপিং ওর চাই। প্রতিটা বোনই এমন হয়, ভাইয়ের কাছে আবদার না করলে ভালোই লাগে না, বুঝেছিস বুদ্ধ একটা। মিসেস বেগম আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এইদিকে আজাদ আহাদকে বলে, দোস্ত, আমি এখান থেকে চলে যাই প্লিজ। আমাকে না এখানে একদম ভালো লাগছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে রে। কি বলিস এসব? তুই এখন চলে যাবি? মানেটা কি? হ্যাঁ, আর এখন এই কথা বাবা শুনলে কতটা রাগ করবে ভেবে দেখেছিস? কি করব বল, আমার যে একদমই ভালো লাগছে না এখানে থাকতে। আমি আগে জানলে কক্ষুনি আসতাম না। আমি যেই কারণে এই গ্রাম ছেড়েছি সেই বিপদের মুখে আবার পড়তে হবে। হে আল্লাহ, তুমি আমাকে রহম করো। দোস্ত, এসেই যখন পড়েছিস তখন একটু কষ্ট করে সহ্য করে নে না কিছুদিন। আর তাছাড়া সবাই অনেক মন খারাপ করবে তুই এভাবে চলে গেলে। প্লিজ দোস্ত, আমার কথা না হলেও আমার বাবা মায়ের কথাটা একবার ভাব। আহাদের কথা শুনে আজাদ কি যেন ভেবে আর কিছু বলল না। এইদিকে মিসেস বেগম খাবার পাঠিয়ে দিল। ওরা পেট ভরে খেয়ে কাঁথা মোড়া দিয়ে শুয়ে পড়ে, কেননা হালকা হালকা শীতে কাঁথা ছাড়া থাকা অসম্ভব। বেশ কিছুক্ষণ পরে আরোহী এসে ওর চাচিকে বলে, চাচিমা, তোমার বজ্জাত ছেড়ে কবে আসবে বলো তো? আমার যে আর শপিং করার তর্স হয়েছে না। কবে আসবে? কবে আমি ওর পকেট খালি করব? আরে পাগলি মেয়ে, তুই তো বাড়িতে ছিলি না, তাই জানিসও না আহাদ সকালে বাড়িতে এসেছে। কি? তোমার ছেলে এসেছে অথচ আমাকে একটাবারের জন্য বলেনি? ওকে তো আমি মেরেই ফেলবো, দাঁড়াও দেখাচ্ছি মজা। আরোহী উপরের কথাটি বলেই সেখান থেকে চলে আসে আহাদের রুমে। এইদিকে আহাদ আগেই ঘুম থেকে উঠে ছাদে চলে গেছে। এইদিকে আজাদ কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেটা দেখে আরোহী বলে, দুদিন পরে বউ আসছে আর উনি এখনো কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরোহী কথাটা বলেই আজাদের উপর থেকে কাঁথাটা এক টানে সরিয়ে ফেলে দেয়।
আজাদ গম্ভীর ঘুমে আচ্ছন্ন। সেই চিরাচেনা মুখটা চোখের সামনে দেখে নিজের অজান্তেই দুফোঁটা জল বেয়ে পড়ে আরোহীর গাল বেয়ে। আরোহী এভাবে আজাদকে দেখবে কখনো ভাবতেই পারেনি। আরোহী আজাদকে ডাক না দিয়ে আজাদের এক ধানে তাকিয়ে রয়। এই সময় আহাদ রুমে ঢুকে আরোহীকে পিছন থেকে বলে, ওই শাকচুন্নি, তুই মনে হয় আমি মনে করে আমার বন্ধুর উপরে নির্যাতন করতে শুরু করেছিস, তাই না? আহাদের কথা শুনে আরোহী চোখ মুছে নেয়, যেন আজাদ কিছু বুঝতে না পারে। আর বেশি খুশি মনে আরোহী বলে, ওই কালো ভূতের নানা, তুই সেই সকালে এসেছিস, আমাকে একবার বলিসনি কেন? জানিস আমি শপিং করব বলে সেই কবে থেকে অপেক্ষায় আছি। আরে বোন, আমি তো আর তোকে মানা করিনি যে শপিং করিয়ে দিব না, তাই না? আর আমি হুট করেই এসেছি, যার জন্য তোকে বা কাউকেই জানানো হয়নি। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে বিকেলে আমাকে নিয়ে কিন্তু শপিং করতে যেতে হবে, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, যেমনই। আর তাছাড়া আমরা কিছু নিয়ে আসতে পারিনি তাড়াতাড়ি আসার কারণে, তাই কিছু জিনিস আমাদেরও কিনতে হবে। এভাবে ওরা কথা বলতে থাকে। এক পর্যায়ে আরোহী ভুলেই গেছে যে আজাদ সেখানে আছে। হঠাৎ আজাদের কথা মনে পড়তেই আহাদকে জিজ্ঞাসা করে, আচ্ছা আহাদ, এই লোকটা তোর বন্ধু কিভাবে হলো? আর চেনা নাই জানা নাই একটা লোককে বাড়িতে কিভাবে নিয়ে আসিস? তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কি কখনোই হবে না? কি বলছিস এইসব? হ্যাঁ, ও আমার বন্ধু, আর ওকে আমি সেই 2 বছর হলো চিনি। ওর না আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। ও একটা এতিম ছেলে, ও কোথাও যায় না, তাই তো আমার সাথে করে নিয়ে এসেছি, যেন ওর একটু ভালো লাগে। আহাদের কথা আরোই বেশ খানিকটা অবাক হয়ে যায়। যার পরিবার বলতে সব আছে, তাহলে এতিম কেন বলবে? তাই আহাদকে আবারও জিজ্ঞাসা করে, সে এতিম মানে কি বলছিস এসব? হ্যাঁ, সকালে কি গাঁজা খেয়ে এসেছিস নাকি? আরে বোন, আমি গাঁজা খাবো কেন? আসলেই ও একটা এতিম ছেলে, এমনকি আমি ওকে কখনো বাড়িতে যেতে দেখিনি। বাড়িতে যেতে না দেখলে কি হবে? মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে তো ঠিকই দেখেছিস। আর এমনিতেই মুখ দেখে তো মনে হচ্ছে 1 নাম্বারের লুচ্চা একটা ছেলে। জানি না কখন আবার আমাদের উপরে আক্রমণ করে বসে। আরোহী, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। যাকে সেদে কোনো মেয়ের সাথে কথা বলানো যায় না, আর তুই বলছিস সে নাকি লুচ্চা? আমি কখনো ওকে প্রেম ভালোবাসার মায়ায় ওকে জড়াতে দেখিনি। দেখ আহাত, আমি না মানুষের মুখ দেখেই বলে দিতে পারি কে কেমন। আমার কাছে কাউকে ভালো সাজাতে আসবি না। ওদের কথা এত সময় চুপটি করে শুনছিল আজাদ। চোখ বেয়ে বেয়ে জল পড়ছিল, তবুও কিছুই বলছিল না। আবার কলিজায় লাগা কথাগুলো সহ্য হচ্ছিল না, তাই বিছানা থেকে উঠে আহাদকে বলে, দোস্ত, আগে যদি বলতি সেভাবে অপমান হতে হবে, তাহলে কখনো এখানে আসতাম না। দোস্ত, তুই আমাকে অনুমতি দে, আমি চলে যাই। তোকে আমার জন্য অনেক কথার সম্মুখীন হতে হচ্ছে রে। দেখ দোস্ত, এমনভাবে বলবি না, আর আমার বোনও তো তোকে চেনে না, তাই এভাবে বলছে। প্লিজ কিছু মনে করিস না। আহাত, একটা কথা ভালো করে শুনে রাখ, এসব লুচ্চা মার্কা মানুষ যেন আমার সাথে কখনো কথা বলতে না আসে। নিজের হাতে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাব, তবু আপনার সাথে কথা বলতে যাব না। নিশ্চিন্ত থাকতে পারেন, এটিএম হতে পারি, কিন্তু মুখের জবান কখনো নড়চড় হবে না। আজাদ কথাটা বলেই সোজা ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে আরোহী খুব ভালো করেই বুঝে যায় একটু বেশি বলে ফেলেছে। আর আহাদ আরোহীকে বলে, আমি তোর থেকে এমন ব্যবহার আশা করিনি। আমার অসহায় বন্ধুকে এভাবে অপমান করবি ভাবতেও পারিনি। ও সারাক্ষণ মন খারাপ করে নিজেকে অন্ধকারে আটকে রাখত, তাই আমি একটু সুখের আভাস পাওয়ানোর জন্য সাথে নিয়ে আসি। কিন্তু এখন তো দেখছি ওকে খুশির পরিবর্তে কষ্ট দিচ্ছি। বাদ দে সব কথা, আর আমি গেলাম। তুই কিন্তু বিকালে আমাকে নিয়ে যাবি শপিং করতে। আচ্ছা যা, নিয়ে যাবনি। আর প্লিজ আজাদের সাথে এমন ব্যবহার করিস না, মাত্র তো কয়েকটা দিন, এমনিতেই ওর মনে পাহাড় সমান কষ্ট। যা। সব কিছু জানা আছে রে গাধা, ও যে একটা নিমক হারাম সেটা আমার থেকে তুই বেশি জানিস না। আচ্ছা চেষ্টা করব, এখন গেলাম।
আরোহী কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে কিছু সময় পরে আজাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আহাদকে বলে, দোস্ত, মেয়েটা কে রে এভাবে কথা বলছে? ও আমার চাচাতো বোন, আমাকে সব সময় জ্বালাতন করবে, এটাই ওর সমস্যা। ও, আর পারলে আমার সাথে এমন করতে একটু মানা করে দিস। আমি কষ্ট রাখতে পারবো না, আমার বুকের মাঝে কষ্ট রাখবো। মেমোরি একবারে ফুল লোড, যেখানে নতুন করে কোনো কষ্টের জায়গা হবে না রে। এমন করে মন খারাপ করিস না, চল বাইরে যেয়ে দেখি সবাই কিভাবে বাড়িটাকে সাজাচ্ছে। আহাদ আজাদের হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে আসে। আজাদের মন টানছিল না একটু বাইরে যেতে, তবুও বন্ধুর জোরাজোরিতে যেতে হলো। কিছু সময় বাইরে থেকে ওরা শপিং করার জন্য বের হয়। আজাদ আহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কী রে, তুই গাড়ি না ডেকে এভাবে কারেন্টের খুঁটির মতন দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আরে ভাই, আমার দজ্জাল বোনকে না নিয়ে গেলে এই বাড়িতে আমার জায়গা হবে না। তুই তো জানিস না এই বাড়িতে ওর দাপট চলে, কেননা আমার বাবা চাচা ওকে খুব ভালোবাসে, একটা মাত্র মেয়ে বলে। দোস্ত, আমি যাব না, তোরা ঘুরে আয়। আমার কেন জানি না ভালো লাগছে না, কেমন মাথাটা ঘুরছে। এটা বললে তো হবে না, তোকে যেতে হবে ব্যাস। আর তাছাড়া তোর হবু ভাবিও যাবে ওদের বাসা থেকে। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর, আমার একদম ভালো লাগছে না রে। তোরা গিয়ে ঘুরে আয়, তাহলেই হবে। আজাদের কোনো কথা না শুনে সাথে নিয়ে যায় আহাদ। আরোহীকে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু আজাদ মনের ভুলেও তার দিকেও ফিরেও তাকায়নি, যেটা দেখে আরোহী মনে মনে বলে, কি ব্যাপার, যাকে একটা মুহূর্ত দেখার জন্য পাগল হয়ে থাকতো আর আজকে তাকে পাশে পেয়েও ফিরেও দেখছে না। আমি কি তাহলে আগের থেকে অসুন্দর হয়ে গেছি? না, আম্মু তো বলে আমি নাকি আগের থেকে বেশি সুন্দর হয়েছি। তাহলে ও তাকাচ্ছে না কেন? ভালো হয়ে গেছে নাকি? আরোহীর ভাবনার মাঝেই আহাদ হঠাৎ করে বলে ওঠে, যেটা শুনে আরোহী বেশ অবাক হয়ে যায়। দোস্ত, ওই যে দেখছিস বড় বাড়ি দেখা যায়, ওটা হলো এখানকার সবচেয়ে ধনী, মানে খান বাড়ি। তোকে এক সময় নিয়ে যাবনি ঘুরতে, কেমন? আমার এত ঘোরাঘুরি করার ইচ্ছে নেই, জানিস তো, তাও কেন বলছিস? আহাদ, আমি বুঝি না তুই এই রকম একটা মানুষকে আমাদের সাথে কেন নিয়ে আসলি। আরোহী, তুই কিন্তু বেশি বেশি বলতেছিস। আমি তোকে বলেছি না একদম ওকে ছোট্ট করে কথা বলবি না। আহাদের ধমক শুনে আরোহী আর কোনো কথা বলে না। কিছু সময় পরে ওরা শপিং মলে চলে আসে। আরোহী ফোন করে দেখে আহাদের হবু বউ আগেই এসে বসে আছে কফি শপে, তাই ওরা সেখানে যেতে থাকে। আজাদ যখনই গেট দিয়ে ঢুকতে যাবে ঠিক তখনই আরোহী বলে, আহাদ, তুই জানিস এসব কফি শপে কফি খাওয়া সবার জন্য না, কারো কারোর জন্য কিন্তু টক দোকানের রং চেয়ে ভালো। তুই কি বলছিস এইসব? আমি কিছুই বুঝি না। তোদের সাথে আসাটাই আমার ভুল হয়েছে। চল দেখ তোর ভাবি কোথায়। তারপরে ওরা সামনে গিয়ে ওদের পেয়ে যায়। আহাদ দেখে ট্রেনের সেই মেয়েগুলো, মানে হিমি আর মিমি, ও আহাদের হবু বউ আয়েশার সাথে আছে। আজাদকে দেখেই হিমি বলে, এই যে মিস্টার খিটখিটে মেজাজ, এখানেই কেন আপনারা? এমনি আসলাম আর কি। তা আপনারা এখানে কেন? আমরা তো ওর হবু স্বামীর জন্য অপেক্ষা করতেছি, শপিং করতে যাব বলে, কিন্তু তারা তো আসতেছেই না। ও আচ্ছা, তাহলে চলেন আগে কফি খেয়ে নিই, তারপর সব কিছু জানা যাবে। চলেন তাহলে। এই ওয়েটার মামা, এখানে 6টা স্পেশাল কফি দাও তো। কিছু সময় পরে কফি দিয়ে গেলে ওরা খেতে খেতে একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। এইদিকে আজাদের সাথে অন্য মেয়েকে কথা বলতে দেখি কেন জানি সহ্য হচ্ছে না আরোহীর, আবার কিছু বলতেও পারছে না। তারপরে ওরা শপিং করতে চলে যায়। দোস্ত, আমি একটু স্যারের সাথে কথা বলি, এখানে বস তোরা। বরং এর মাঝে কেনাকাটা যেটা আছে সেটা সেরে ফেল, কেমন? না না দোস্ত, সেটা তো হবে না, আমার সাথে তোকে থাকতেই হবে, এটাই ফাইনাল। আচ্ছা চল, আমাকে একটুও শান্তি দিলি না। কত করে বললাম, আমার একটুও ভালো লাগছে না। তারপরে ওরা যার যার পছন্দ মতো জিনিস কিনতে থাকে। এক পর্যায়ে একটা শাড়ির উপরে চোখ আটকে যায় আজাদের, কিন্তু সেটা যে আরোহীকে বেশ মানাবে মুখ ফুটে বলতে পারে না।
বেচারা হতভাগা। তবে আরোহী কিভাবে যেন ওই শাড়িটা দেখে পছন্দ করে নেয়, কিনেও নেয়। একটা সময় আহাদ আজাদকে বলে, দোস্ত, এখন তোর পছন্দে আমার হবু বউয়ের জন্য বেনারসি কেন তো। আমি চাই তুই পছন্দ করবি, আর কেউ না। আহাত, তুই কি পাগল হয়েছিস? একটা অপরিচিত মানুষের পছন্দের শাড়ি তোর বউকে পরাবি? আর তাছাড়াও নিজেই তো খ্যাত, পছন্দ আর কি করবে ও? জীবনে বেনারসি কি সেটা শুনেছে নাকি জিজ্ঞেস করতো। এই, আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার কি বোঝার ক্ষমতা নেই? নাকি নিজেকে খুব চালাক ভাবেন? কোনটা? আর কাউকে পোশাক দেখে বিচার করবেন না, কেননা কারো কারো পোশাকের পিছনে অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে। আহাত, আমি তোর সাথে কথা বলেছি, ওনার সাথে কিন্তু বলিনি। তাই আলগা কথা বলতে একদম মানা করে দিবি। লুচ্চাদের এই একটা স্বভাব, মেয়ে দেখলে গায়ে পড়ে কথা বলতে আসে। আরোহীর এমন কথা শুনে আজাদ বেশ রেগে যায়, আর সেখান থেকে কোনো কিছু না বলেই বাইরে চলে যায়। এদিকে আহাদ অনেক ডাকার পরেও আজাদ কোনো কথাই শোনে না। সেটা দেখে আহাদ আরোহীকে বলে, আমি বুঝি না আরোহী, তুই ওর পিছনে কেন পড়ে আছিস? দেখার পর থেকে তুই কেন বুঝিস না ওর মন মেজাজ না? ওর পিছনে পড়ে আছে মানে কি? হ্যাঁ, তোর ওই লম্পট চরিত্রহীন বন্ধুর পিছনে পড়ে থাকতে আমার বয়েই গেছে। এই যে মিস, ছেলেটা যে লম্পট চরিত্রহীন সেটা আপনি কিভাবে বুঝলেন? যদি একটু বুঝিয়ে দিতেন। এটা আবার বোঝার কি আছে? মানুষের চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় কে কেমন। এই যে দেখুন, আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, কত ইনোসেন্ট একটা বাচ্চা। ও, তার মানে আপনি নিশ্চয়ই জ্যোতিষবিদ্যা জানেন মনে হয়। এই হিমি, থাম তো। ও কেন জ্যোতিষীবিদ্যা জানতে যাবে? ও তো একজন গাইনি ডাক্তার। আর আরোহী, এটা কিন্তু মোটেও ঠিক করলি না। ও তো কিছুই কিনলো না। আরে দূর, এসব ফকিরের আবার কাপড় চোপড় লাগে নাকি? এদের মতো ছেলেরা যখন যা পায় সেটা পরলেই হয়। তুই কাকে ফকির বলছিস? যাকে তুই কখনো দেখিসনি, যাকে তুই চিনিস না, এমনকি যার সম্পর্কে কিছুই জানিস না, তাকে কিভাবে ফকির বলছিস আরোহী? আমি তোর থেকে এটা আশা করিনি। আর আয়শা, তুমি একটু আমার বন্ধুর জন্য প্যান্ট শার্ট আর পাঞ্জাবি পছন্দ করো তো, যেন আমার সাথে ম্যাচিং হয় আর তোমার বোনেরা পটে যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আসো তোমরা আমার সাথে। এইদিকে আরোহী আহাদের বলা মেয়ে পটানোর কথাটা শুনে বেশি হাসি এনে বলে, তোর এই বন্ধুকে দেখে পড়বে মেয়ে, তাও আবার বিয়ে বাড়িতে? খুব হাসি পাচ্ছে আমার। দেখো আয়শা, এভাবে হাসার কি আছে? আর তাছাড়া আজাদ ভাই দেখতে কিন্তু নায়কের থেকেও কোনো অংশে কম না। জিম করা বডিতে যেন আরও আকর্ষিত একজন সুদর্শন পুরুষ। ভাবি, তোমার রুচি বলতে কিছুই নেই। তুমি যেমনটা বলছো ওই ফকিরের সাথে তার কোনো মিল নেই। ওকে দেখেই মনে হয় বস্তি থেকে উঠে আসা একটা খ্যাত। তোমার মনের চোখে মনে হয় ময়লা জমেছে, তাই এত সুন্দর একজন পুরুষকে তুমি অসুন্দর বলে লাঞ্ছিত করতেছো। যাই হোক, চলো সবাই, আজাদ ভাইয়া বাহিরে অপেক্ষা করুক, আমরা বাকি কেনাকাটা শেষ করে আসি। সেটাই বরং ভালো হবে। এই মেয়েটার জন্য মানুষটা রাগ করেই চলেই গেল। আহারে, তার জন্য তোমার বুঝি একেবারে পরানটা ফাইটা যাইতেছে? দেখুন মিস আরোহী, আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করতেই চাচ্ছি না এই ভরা পাবলিক প্লেসে। সো কিছু না বলে চলেন, যে কাজে এসেছি সেটাই শেষ করি। সেটাই ভালো হবে। আমারও ইচ্ছে নেই বাপের খেয়ে আপনার সাথে ঝগড়া করে শরীরের শক্তি নষ্ট করার। এভাবে আরও কথা বলতে বলতে ওরা অন্যদিকে চলে যায়। ওইদিকে আজাদ বাইরে একটা চায়ের দোকানে বসে মনের কষ্টে বাম পকেটে রেখে চা খাচ্ছে। এমন সময় ওর চোখ যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মধ্যে বয়স্ক মহিলার দিকে। আজাদের খুব করে মনে হচ্ছে তাকে গিয়ে জড়িয়ে ধরে বলতে, মা গো, আমার তো কোনো অন্যায় ছিল না, তাহলে কেন তোমরা বাকি ছেলের মতন আমাকে আদর ভালোবাসা দিয়ে বুকে আঁকড়ে রাখলে না? কিন্তু ভাগ্য যে সাথে নেই, তাই সেখানে না গিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে এক ধ্যানে তাকিয়ে থাকি। কিছু সময় পর ওই মহিলা চলে গেলে আমি সেদিকেই তাকিয়ে থাকলাম। এদিকে ওরা সবাই এসেছে, আমাকে ডাকলো।
আমি শুনতে পাই। তখন আমাকে আরোহী বলল, বলেছিলাম এদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এখন মিলল তো আমার কথা। ওইদিকে হয়তো কোনো একটা সুন্দরী মেয়ে ছিল, তাই এক ধ্যানে তাকিয়ে আছে। আরোহী, তুই একটু থাম তো। আর আমি ওকে সব সময় দেখি এভাবে কিছু একটা ভাবে, যখন কারোর কথায় ওর কানে পৌঁছে না। হয়তো ওর সাথে খুব খারাপ কিছু ঘটেছিল। আহাদের কথা শুনে আরোহী মনে মনে বলে, যেটা কারো কানেই পৌঁছায় না। ওর সাথে কি হয়েছিল সেটা তো আমার থেকে আর কেউ ভালো জানে না রে, মূর্খের দল। এই আরোহী, তুই আবার কোন জগতে হারাই গেলি? হ্যাঁ, আর এই আজাদ এভাবে কত আর ওইদিকে তাকিয়ে থাকবি? তোরা কখন এসেছিস? আমাকে আরো আগে কেন ডাকিসনি? আমার জন্য শুধু শুধু তোদের দাঁড়িয়ে থাকতে হলো রে। না ভাইয়া, সমস্যা নাই। আর ভাইয়া, আমি ছোট বোন হিসাবে আমার বিয়ে উপলক্ষে এই ছোট্ট উপহার আপনার জন্য কিনেছি। যদি নিতেন তো খুব খুশি হতাম। এসবের কি দরকার ছিল? বরং আমারই উচিত ছিল আপনার জন্য কিছু কেনা, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। আরে নিয়েন নিয়েন, এমন পোশাক তো আর কখনো কিনতে পারবি না। খাস তো আহাদের ব্যাগ বই, তাতে কোনো রকম হয়তো পেটে ভাত জোটে। আরোহী, তুই কিন্তু বরাবরই বেশি বলে ফেলছিস, যেটা কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দয়া করে একটু থাম প্লিজ। আহাত, তাকে বলতে দে। আমার মতন গরিবের জন্মই তো হয়েছে এদের কথা শোনা আর লাথি গুতা খাওয়ার জন্য। আমরা তো মানুষের কাতারই পড়ি না। আর সব থেকে এতিমদের কেউ দেখতে পায় না, এটা মিথ্যা না। আজাদ কথাটা বলে চোখ মুছে গাড়িতে গিয়ে বসে। এইদিকে আরোহী তামাশা করেও বললেও কষ্ট কিন্তু ঠিকই পাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। তারপর ওরা বাসায় চলে আসে, আর আয়িশা ও হিমি ওদের বাসায় চলে আসে। আগামীকাল হলুদ সন্ধ্যা। আজাদ রুম থেকে বেরিয়ে যেই না মোড় নিয়ে যাবে, অমনি ঠাস করে একটা তুলার বস্তার উপরে পড়ে যায়। মানে আরোহীর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আরোহী নিচে আর আজাদ ওর উপরে। আজাদ তড়িতড়ি করে উঠে দাঁড়ায়। আরোহীকে তোলার জন্য হাত বাড়ালে আরোহীর ওর হাত না ধরেই বরং নিজে নিজেই কষ্ট করে উঠেই আজাদের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় আর চিল্লিয়ে বলে, তোর মনে হয় শরম লজ্জা কোনোটাই নাই, তাই না? এভাবে বেহায়ের মতো কিভাবে এখানে পড়ে আছিস এত কিছুর পরেও? হ্যাঁ, আগের লুচ্চামির স্বভাবটা এখনো যায়নি তোর। ছড়ি, আমি আসলেই আপনাকে দেখিনি, তাই এমনটা হয়েছে। যদি দেখতাম তাহলে আপনার সাথে ধাক্কা তো দূরে থাক, পুরো শরীরটাকেই বেঁধে রাখতাম, যেন আপনার মতন বেঈমানের সাথে স্পর্শ না হয়। ওই, তুই কাকে বেঈমান কষা? মনে করে দেখ, বেঈমান কে, আমি না তুই? আপনার সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, আর অযথা আমার সাথে কথা বলতে আসবেন না বলে দিলাম। আজাদ উপরের কথাগুলো বলেই আরোহীর সামনে থেকে চলে আসে। আরোহী তো রাগে ফায়ার হয়ে আছে, তবে আজাদের খুব ভালো লাগছে। এত বছর পরে হলেও সেই প্রিয় মানুষটার স্পর্শ পেয়েছে। দেখতে দেখতে দিনটি চলে গিয়ে সন্ধ্যা হয়ে আসে। দোস্ত, চল এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। তোকে তো পুরো গ্রাম ঘুরে দেখাতেই পারিনি এখনো। না রে, আমার তো এই ঘরের বাইরেই যেতে ইচ্ছে করছে না। পারলে আমাকে এই ঘরে বন্দি করে রাখ। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তোকে দেখার পর থেকেই আমার চাচার তো বোনের ব্যবহার কেমন যেন হয়ে গেছে, আবার তুইও কেমন হয়ে গেছিস। তাহলে কি তোরা একে অপরকে চিনিস? না তোরা আবার কিভাবে চিনবি? দেখ দোস্ত, কথা বলে আমার মেজাজটা খারাপ করিস না। আমার একদম ভালো লাগছে না, কেমন জানি লাগছে। মনে হচ্ছে ক্যাম্পে ফিরে যাই। না, তোরা আবার কিভাবে চিনবি? দেখ ভাই, তুই যত যাই বলিস না কেন, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না। কথা ফাইনাল। দেখ, তোর বোন কিন্তু বলেই দিল আমি একটা খ্যাত ছেলে, আর এই খ্যাত ছেলে যদি তোর বিয়েতে থাকে তাহলে সবাই তোর রুচিতে থুতু দেবে। আমার জন্য তোর উপরে কেউ কথার তীর ছুঁড়ে মারুক, সেটা আমি চাই না রে। আজাদের কথা শুনে আহাদ কিছু বলতে যাবে, তার আগেই আহাদের মা এসে পিছন থেকে বলে, কে কোথায় যাচ্ছে? হ্যাঁ আজাদ, এই কথাটা যেন আমি আর দ্বিতীয়বার না শুনি। তুমি আমার ছেলের বন্ধু, মানে আমার ছেলের থেকে কোনো অংশে কম না, তাই আমাকে কিন্তু একদম রাগিও না।
চলে যাবার কথা বলে। আচ্ছা আন্টি, ঠিক আছে, রাগ করিয়েন না। আমি না হয় বিয়ের কাজ শেষ করেই চলে যাব, তাহলে তো আপনারা খুশি। অনেক খুশি। খবরদার আর কখনো চলে যাবার নামও মুখে আনবে না কিন্তু। আর আজাদ, তোমার ঠোঁট কাটলো কিভাবে? রহিমা বেগমের কথা শুনে আজাদ বেশ চিন্তায় পড়ে যায়। এখন কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। ও বুঝতেও পারেনি আরোহীর দেওয়া থাপ্পড়ের আঘাতে ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। আজাদ বুদ্ধি খাটিয়ে বলে, আসলে আন্টি হয়েছে কি, আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অন্যমনস্ক থাকার কারণে দরজার সাথে বাড়ি লেগে ঠোঁটটা একটু কেটে গিয়েছে। ও তেমন কিছু না। একটু সাবধানে চলবা না? দেখো তো কেমন কেটে গেছে। দাঁড়াও, আমি আরোহীকে বলছি তোমার ঠোঁটে ড্রেসিং করে দিতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। না না আন্টি, সেটার আর দরকার হবে না, আমি নিজেই ড্রেসিং করে নিমুনে। আর আহাত তো আছেই, কোনো সমস্যা হলে শুধু শুধু তাকে কষ্ট দিয়ে কী লাভ। আরে বেটা, ওই হলো ডাক্তার, আর রোগীর সেবা করা প্রতিটা ডাক্তারের দায়িত্ব। এতে ওর আবার কিসের কষ্ট? হ্যাঁ মা, তুমি আরোহীকে বলে গিয়ে। আচ্ছা, আমি আরোহীকে পাঠিয়ে দিচ্ছি, তুই এখানেই থাক কেমন? রহিমা বেগম উপরের কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এই দিকে আহাদ আজাদকে জিজ্ঞাসা করে, আজাদ, একটা কথা সত্যি করে বলতো, তোর ঠোঁট এভাবে কাটলো কেমনে? আর তুই তো অন্ধ না, যেভাবে হঠাৎ করেই ঠোঁট কাটবে। আরে বেটা, আমি তো বললাম বেখেয়ালি হয়ে বের হওয়ার সময় এমন করে কেটে গেছে। এটা নিয়ে এত কথা কেন বলতেছিস? হ্যাঁ, এর থেকে কত বড় বড় ক্ষত হয়েছে, তখনই কিছু হয়নি। না না, সেটা বললে তো হবে না, তোকে বলতেই হবে। এভাবে কি করে তোর ঠোঁট কাটলো? আহাদের কথার জবাবে আজাদ কিছু বলছে না দেখে আরোহী ভিতরে আস্তে আস্তে বলে, হারে গাধা, তুই এই সামান্য বিষয় বুঝতে পারছিস না কিভাবে ঠোঁট কাটলো? তোর এই খ্যাত মার্কা বন্ধু মনে হয় কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে গেছিল, তাই তো ঠোঁটে রক্ত বের হয়ে চিহ্ন করে দিয়েছে। ওই শাকচুন্নি, এত কথা না বলে মা যে কারণে তোকে এখানে পাঠিয়েছে সেইটা করে বিদায় হ, বুঝেছিস? শোন আহাত, আমি হলাম একজন গাইনি ডক্টর, কোনো খ্যাত ছেলেকে চিকিৎসা করার ডক্টর না। আর তাছাড়া তোর বন্ধু কে আমি চিকিৎসা করব, সেটা ভাবলে কি করে? আপনার সেবা আমার লাগবেও না, আমি নিজের যত্ন নিজেই করতে পারি। এই আহাত, ফার্স্ট এইড বক্সটা দে, আমি ড্রেসিং করে নিচ্ছি। তারপর আর কোনো কথা না বলে আজাদ একাই তুলার সাথে ওষুধ লাগিয়ে কাটা জায়গায় ভালো করে পরিষ্কার করে নেয়। তারপরে একটা ক্রিম লাগিয়ে রাখা ব্যান্ডেজ ছাড়া। আজাদের এমন কাজ দেখে আরোই মনে মনে ভাবে, ও কি তাহলে আগের থেকে আসলেই পরিবর্তন হয়েছে? আগে তো একটু কিছু হলেই আমি না করে দিলে সেভাবে রাখতো। আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আজাদ, তুই কি আমার সাথে বাইরে যাবি নাকি এখানেই থাকবি? চল যাই, একটু ঘুরে আসি। তবু যদি এলাকার সুন্দর মেয়েদের সাথে একটু লুচ্চামি কইরা যাই, এমনিতে লুচ্চার খেতাব তো পেয়েই গেছি। তারপরে আর কোনো কথা না বলে ওরা রুম থেকে বের হতে নিলেই আরোই ওদের সামনে দৌড়ে এসে আহাতকে বলে, আহাত, তুই আমাকে রেখে একা একা ঘুরতে যেতে কিভাবে চাইলে? আমার কি মন চায় না ঘুরতে যেতে? হ্যাঁ, আইসে ঢং করতে। শাকচুন্নি, ওই শাকচুন্নি, তুই না একা একাই ঘুরে আসলি? কালে আমি এসে শুনলাম, কই আমাকে তো বললি না। তুই কি বাড়িতে ছিলি নাকি? আর তাছাড়া কালকে আমি খান বাড়িতে গেছিলাম একটা কাজে। জানিস আহাত, ওই বাড়ির না একটা ছেলে ছিল, একেবারে বাজে চরিত্রে, পরিবারের কেউ তাকে দেখতে পারতো না। আমি শুনেছি শালাই নাকি কোনো মেয়ের সর্বনাশ করতে গিয়ে ধরা পড়েছিল, আর মেরে ধরে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। দেখুন, আমার মনে হয় কারো সম্পর্কেও ভালো করে না জেনে এভাবে বাজে মন্তব্য করা ঠিক না। হতেও পারে আমার হামেশা যা দেখি সেটার পেছনে অন্য রহস্য লুকিয়ে থাকে। ওই চুপ, তোরে আমি কথা বলতে বলি না, তোর কথা শুনলেই আমার বমি আসে। শালা গেও ভূত একটা। আহাত, তুই লাগেজ বহন করা ছেলেকে কিভাবে নিজের বন্ধু বানালি? হ্যাঁ, কুলিদের সবসময় তাদের মর্যাদায় রাখার চেষ্টা করবি, কখনো তার থেকে বেশি উপরে তুলবি না, তাহলে ঘাড় থেকে নামবে না। আরোহীর কথা শুনে আজাদ মনে মনে বলে, হায় রে মানুষ, একটা সময় যে মানুষটার একটা কথা না শুনলে তার রাতের ঘুম হতো না, আর সে আজ বলে কি না তার কথা শুনলেই বমি আসে।
সবই আল্লাহর ইচ্ছে। আরোহী, তুই কি বললি? আজাদ আমার লাগেজ বহনকারী? মানে তুই জানিস ওকে? জানবো না কেন? ও তোর ক্যাম্পে সবার এটা সেটা বহনকারী। আরে গাধা, ওকে তুইও হয়তো আমার থেকে বেশি চিনিস না, হুদায় প্যাচাল পারিস। তোর কথাও ভুল হচ্ছে। তুই যা ভাবছিস ও আসলে তা। আহাত পুরো কথাটা শেষ করার আগেই আজাদ ওকে বলে ওঠে, ওই, তোর না বাইরে যাওয়ার জন্য পরানটা উথাল পাঠাল করতেছিল? তাহলে এখানে বসে আছিস কেন? হ্যাঁ, চল তাড়াতাড়ি। চল। আর আরোহী, চল। যদি যেতে চাস তবে প্লিজ আমার এতিম বন্ধুটাকে রাস্তার সবার সামনে অপমান করিস না। সেটা ভেবে দেখবো। আর যে যেমন ব্যবহার পাওয়ার যোগ্য তাকে ঠিক তেমন ব্যবহারই উপহার দিতে হবে। যেটার জন্য আহাদের আর না বলা কথাটা বলা হয় না। আরোহীর কথার জবাবে আজাদ হাজারটা জবাব দিতে পারত, কিন্তু বন্ধুর জন্য সেটা দিতে পারল না। তাই ঠোঁটের কোণে আসা উচিত কথাগুলো মনের গহীনে জমিয়ে রাখলো। হয়তো ফেরত দিবে কোনো একদিন, যেদিন আজাদের সুদিন আসবে। তারপরে ওরা বাইরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে থাকে। আজাদ আহাদকে নিয়ে ওদের বাড়ির কাছে একটা নদীর তীরে আসে। দোস্ত, এটা হলো আমাদের এখানকার বিখ্যাত নদী, আবার বলতেও পারিস জায়গা জমি থেকে নদী। এই শালাই যে কত মানুষের কত কি কেড়ে নিছে তার হিসাব নেই। আরে গাধা, তুই কাকে কি বলে বোঝাচ্ছিস মেরে ভাই, যে কিনা একসময় এখানকার নায়ক ছিল? আচ্ছা দোস্ত, এই নদীটা কি আগে থেকে এখানে নাকি অন্য কোথাও ছিল? দোস্ত, এই নদীর নাম হলো যমুনা নদী। এই নদী আগে আমাদের এখান থেকে অনেক দূরে ছিল। আমরা সারা দিন হেঁটে হেঁটে নদী দেখতে যেতাম। এখন 30 মিনিটও লাগে না নদীর সৌন্দর্য দেখতে আসতে। তবে যাই বলিস না কেন, নদীর পাড়ের এই হিমেল বাতাসটা কিন্তু মন ছুঁয়ে যায়। এই কারো কোলে মাথা রেখে যদি শুয়ে থাকতে পারতাম, কতই না আনন্দ হতো। শখ কত। আহার, দেখেছিস তোর বন্ধুর মনে শুধু লুচ্চামি আর লুচ্চামি। ও আবার কখনো লুচ্চামি করলো? ও তো শুধু ওর মনের ভাব প্রকাশ করেছে, ভুল তো কোনো কিছু বলেনি, তাই না? তাই বলে একটা মেয়ের সাথে থাকতে এভাবে বললে সেটা কি লুচ্চামের খাতায় পড়ে না? দেখুন মিস আরোহী, নিজের মতন করে অন্যকে ভাবলে যেমন দেখা যায়, কিন্তু অন্যের মতন করে দেখলে কিন্তু সে আসল তেমন না। তার মানে তুই বোঝাতে চাইছিস আমি তোর মতো লুচ্ছি? সেটা আবার নতুন করে বলার কি প্রয়োজন আছে নাকি? আজাদের কথা শুনে আরোহী তো তেলে বেগুনে জ্বলে ওঠে, যেটা দেখে আহাদ বলে ওদের উদ্দেশ্য করে, এই, তোরা কি একটু থামবি প্লিজ? কি শুরু করেছিস এসব? হ্যাঁ, যেন তোরা দুজনে একে অপরের চিরশত্রু। তোর বন্ধুকে বল যেন আমার সাথে কথা বলতে না আসে। আমার আবার এত শখ নাই যে কারোর সাথে কথা বলতে। আমার বুঝি খুব ইচ্ছে আপনার সাথে পড়ে থেকে কথা বলার, তাই না? আবার শুরু করলে? ওই আরোহী, তুই তো ওর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস, এখন ওর কি দোষ? হ্যাঁ, এখন আমার দোষ তাই না? যা, তোদের সাথে কথাই বলবো না, গেলাম আমি। থাক তুই তোর খ্যাত বন্ধুকে নিয়ে, আর খ্যাতের বাচ্চা তোকে তো আমি দেখে নেব। আরোহী কথাটা বলেই পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। পিছনে ওরাও চলে আসে, কেননা আরোহী একটা মেয়ে। আর বুঝতেই পারছেন, একটা মেয়ে একা রাস্তায় চললে কত রকমের সমস্যা হতে পারে। কিছু দূর আসার পরে আজাদ বেশ বুঝতে পারে আরোহী ইচ্ছা করে খানবাড়ির দিকের রাস্তায় যাচ্ছে। তাই আজাদ আহাদকে বলে, আহাদ, আমরা তো আসার সময় ওই দিকের রাস্তা দিয়ে আসলাম, তাহলে আবার যাওয়ার সময় এই দিক দিয়ে কেন যাচ্ছি শুনি? দেখ ভাই, আমি তো আর যাচ্ছি না। মহারানী রাগ করে যেই দিকে যাবে আমাকেও তো ঠিক সেই দিকেই যেতে হবে, তাই না? আর সমস্যা নেই, এখান দিয়েও আমরা যেতে পারবো। আর তাছাড়া তোকে খানবাড়িও দেখিয়ে নিয়ে যেতে পারবো। আহাদের কথা শুনে আজাদের কলিজায় নাড়া দিয়ে ওঠে, কেননা ওই দিক দিয়ে যাওয়ার সময় কেউ যদি আজাদকে দেখে চিনে ফেলে তাহলে কি হবে। তাই আজাদ আবারও বলে ওই পথে না যেতে, কিন্তু আরোহী তো সেটা শোনার পাত্রী নয়। আজাদের বেশ রাগ হচ্ছে আরোহীর উপর, কেননা আরোহী ইচ্ছা করেই এমন করছে। ওরা হাঁটতে হাঁটতে খানবাড়ির কাছে আসতেই আজাদ পকেট থেকে রুমাল বের করে মুখ বেঁধে নেয়, যেন কেউ
বুঝতে না পারে। আজাদের এমন অবস্থা দেখে আহাদ অবাক হয়ে বলে, কিরে আজাদ, তোর আবার কি হলো? হ্যাঁ, এভাবে মেয়ে মানুষের মতো মুখ ঢেকে ফেলছিস কেন রুমাল দিয়ে? দেখ তোর বন্ধুকে আবার কেউ যেন চোর মনে করে ধরে পিটুনি না দেয়। আরোহী কথাটা বলেই হাসতে থাকে। এইদিকে আজাদ কিছু বলতে যাবে তার আগেই খানবাড়ির গেট দিয়ে বের হয় মিসেস রেহেনা চৌধুরী, আর বের হয়েই আরোহীকে দেখে বলে, আরে আরোহী যে, তুই এখানে কি মনে করে? আর তোর পেছনে এরা কারা? চৌধুরীর কথা শুনে আরোহী মনে মনে ভাবে সুযোগ এসেছে আজাদকে শাস্তি দেওয়ার, তাই বাহানা করে বলে, আন্টি দেখো না, এটা হলো আমার চাচাতো ভাই, আর ওই ছেলেরা কোথা থেকে আমাদের পিছু নিয়েছে। দেখে তো মনে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আরোহীর কথা শুনে আজাদের মাটির নিচ থেকে তো মাটি সরে যায়। এমন অবস্থা, আর আহাদের কথা কি আর বলবো, সে তো অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি, এই ছেলের এত বড় সাহস তোকে হেনস্থা করে? দাঁড়া দেখাচ্ছি ইফটিজিং করার শাস্তি কি তা। এই তোরা কে কোথায় আছিস? এই ছেলেকে ধরে উত্তম মধ্যম দেয় তো, সাহস কত বড়, আমাদের গ্রামের মেয়েদেরকে বিরক্ত করে। আরোহী, তুই এটা কি বলছিস? ও তোকে কখন আবার বিরক্ত করছে? হ্যাঁ আহাদ, এখন আর ওকে ভয় করে এমন করে বলতে হবে না, এখন যা করার আন্টি করবেন। আরোহীর কথা শেষ না হতেই রেহেনা চৌধুরীর কথা মতো বাড়ির ভিতর থেকে দুইজন ছেলে এসে আজাদকে ধরে মারতে শুরু করে। মারতে মারতে পুরো শরীর রক্তে লাল হয়ে ওঠে, তবুও আজাদ নিজের নাম ও মুখ থেকে রুমাল সরায় না। আহাদ অনেকভাবে বুঝিয়েও কাউকে বুঝাতে পারে না। দেখ আমার সাথে পাঙ্গা নিয়ে কেমন শাস্তি পেতে হয়, আমার সাথে সাথে পাঙ্গা, তাই না? এত মাইরের পরেও আজাদ স্থির দাঁড়িয়ে আছে দেখে রেহেনা চৌধুরী বলে, ওর শরীর নিশ্চিত কোনো গন্ডারের চামড়ায় মোড়ানো, তাই এত মাইর খাওয়ার পরেও কিছু হচ্ছে না। এই তোরা ওকে নিয়ে নদীর ধারে ফেলে দিয়ে আয়। রেহেনা চৌধুরীর এমন আদেশ শুনে আহাদ আর কিছু না ভেবে আরোহীকে বলে, এই আরোহী, তুই প্লিজ বল ওকে ফেলে না দিয়ে আসতে। আর আরোহী, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমার সামনে আমার বন্ধুকে মিথ্যে বলে এভাবে মাইর খাওয়ালি, কি দোষ ছিল ওর? ওর প্রাপ্য শাস্তিও পেয়েছে, খুব লাগতে এসেছিল না আমার সাথে, এখন বুঝুক কেমন লাগে। আরোহী, এসবের বাণী কি? এই ছেলেটা ওর পরিচিত, তাহলে তুই কেন বললি ও তোদের বিরক্ত করছে? ওর এই শাস্তিটা পাওয়ার দরকার, তাই সুযোগটা কাজে লাগালাম। সাহস কত বড়, আমার সাথে পাঙ্গা নিতে আসে। এটা তুই ঠিক করলি না, একটা নির্দোষ ছেলেকে এভাবে মায়ের খাওয়ালি। একদিন এভাবেই আমি আমার ছেলেকে হারিয়েছি। রেহেনা চৌধুরীর কথা শুনে আরোহী বেশ অবাক হয়ে যায়। এইদিকে আজাদ দাঁড়িয়ে থাকতে পারছে না, মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও খুব কষ্ট করে আহাদকে বলে, আহাদ প্লিজ চল এখান থেকে, আমার খুব কষ্ট হচ্ছে। আজাদ, তুই একটু কষ্ট করে থাক, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরে ভাই, এটা গন্ডারের চামড়ায় মারানো শরীর, ছোট থেকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই এখন আর কষ্ট হয় না, চল এখান থেকে। আরোহী, এই ছেলে কি নাম বললে যেন? কি আবার আজাদ? আজাদ? হ্যাঁ আন্টি, ওর নাম আজাদ, আমার বন্ধু। এখানে আমার বিয়েতে এসেছে, কিন্তু জানি না আরোহী কেন এমন করলো ওর সাথে। দাঁড়াও, আমার বাড়িতে ওষুধ আছে, ওকে ভিতরে নিয়ে আসো, ড্রেসিং করলেই সব ঠিক হয়ে যাবে। সেটা আর দরকার হবে না, আর তাছাড়া গরু মেরে পিণ্ডদান করে কি আর লাভ? এই আহাদ, চল এখান থেকে। আজাদ কথাটা বলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। খুব কষ্ট হচ্ছে হাঁটতে, মুখের রুমালটাও রক্তে লাল হয়ে গেছে। আজাদের এমন অবস্থা দেখে আরোহীর বেশ কষ্ট হয়, কিন্তু সেই কষ্টকে ভাবনায় আসতে না দিয়ে, আন্টি তোমরা কিন্তু বিয়ের দিন সবাই আসবে আমাদের বাড়িতে, আমি বলে গেলাম। যাব। আমার ছেলে যদি থাকতো তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো, তোকেও আমার ছেলের বউ করে নিতাম। তোমার ওই চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে আমার বইই গেছে, থাকো আমি গেলাম। আর তোমরা সবাই এসো কিন্তু বিয়েতে।
আরও এই কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে রেহেনা চৌধুরীর কেন জানি খুব কষ্ট হচ্ছে আজাদকে এভাবে শাস্তি দিয়ে। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। রেহেনা চৌধুরীকে এভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার বড় ছেলে আরিফ বলে, মা, তুমি এভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে ওই দিকে দেখিয়ে কী সব চিন্তা করতেছ? হ্যাঁ, তোমার কি হয়েছে বলো? আরিফ, জানিস আজকে আরোহী আর ওর চাচাতো ভাই আহাদের সাথে একটা ছেলে এসেছিল, নাম বলল আজাদ। ছেলেটাকে বিনা দোষে আমি শাস্তি দিয়েছি। তারপর থেকে কেন জানি আমার খুব খারাপ লাগছে। তোমার মাথাটা একেবারেই গেছে। আজাদ নাম শুনলেই কেমন হয়ে যাও। কই, আগে তো এমনটা কখনো মনে করো নাই? আগে ছেলেটার সাথে সবসময় অন্যায় করেছি, একটুও ভাবিনি তোরাও যেমন আমার পেটের সন্তান, ও তো তেমনই আমার পেটের সন্তান। আমি কি করে পারলাম এমন করতে ওর সাথে? দেখো, এইসব ভেবে শুধু শুধু কষ্ট না পেয়ে চলো ভেতরে যাই। আরোহীর বাবা সবাইকে দাওয়াত করেছে, সেখানে যেতে হবে, তাই কিছু কেনাকাটা করতে হবে। আরিফের কথা শুনে রেহেনা চৌধুরী আর কিছু না বলে সেখান থেকে আরিফের সাথে ভিতরে চলে আসে। এইদিকে আহাদ দ্রুত আজাদকে বাড়িতে নিয়ে আসে, কেননা আহাদ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আরোহীকেই আজাদের ট্রিটমেন্ট করতে হবে। আজাদের এই অবস্থা দেখে আহাদের বাবা মা সহ সবাই এগিয়ে এসে প্রশ্নের পর প্রশ্ন করতে শুরু করে। আহাদ, এটা আমি কি দেখছি? তোরা তো ভালো মানুষ বের হয়ে গেলি ঘুরতে, তাহলে এখন আজদের এ অবস্থা কিভাবে হলো? হ্যাঁ, ওই তো আসার সময় এক জায়গায় দেখি মারামারি বেজেছে, তো আমাদের নায়কের দয়ার শরীরে সে গেল তাদের মারামারি থামাতে। ব্যাস, ওদের লাঠি এসে ওর শরীরে পড়তেই এমন হয়ে গেছে। তুই একটুও বুঝবি না? তোর মাথায় আসলে বুদ্ধি হবে না। এখন ওর বাবা শুনলে কি বলবে? দুঃখের বিষয় মা, ওর কোনো বাবা মা নেই, ও এতিম বলে আমি জানি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা নাকি আরোহীকে বলে ওকে ড্রেসিং করে দিতে বলবা? তুই ওকে তোর রুমে নিয়ে যা, আমি আরোহীকে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ওই শাকচুন্নিকে পাঠাও। আহাদ কথাটা বলেই আজাদকে রুমে নিয়ে যায়। এইদিকে আরোহী বাড়ির ভিতরে পা রাখতেই রহিমা বেগম বলে ওঠে, আরোহী, তুই তাড়াতাড়ি আহাতের রুমে যা। আজাদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে, ওকে ড্রেসিং করিয়ে দিতে হবে। আমি কোনো ছোটো লোকের চিকিৎসা করতে পারবো না। তোমার ছেলেকে ওকে হাসপাতালে নিয়ে যেতে বলো। এই আরোহী, এটা কেমন কথা? হ্যাঁ, বাড়িতে একটা মেহমান অ্যাক্সিডেন্ট করেছে আর তুই তার চিকিৎসা না করে উল্টো কথা বলতেছিস? তোকে কি এই জন্য ডাক্তার বানিয়েছি নাকি? হ্যাঁ, যা তাড়াতাড়ি। রহমান সাহেবের কথার উপর আরোহী কোনো কথা বলতে না পেরে রাগী মুড নিয়ে আহাদের রুমে আসে, কেননা আরোহী রহমান সাহেবকে সেই ভয় পায়। এইদিকে আহাদের রুমে এসেই বলতে শুরু করে, ওই আহাদের বাচ্চা, তুই ভাবলি কি করে আমি ওকে সেবা করবো? হ্যাঁ, যা ওকে নিয়ে পশু ডাক্তারের কাছে যা। আরোহী দেখ, তুই যে উল্টাপাল্টা কথা বলিস তো আমি কিন্তু বাবাকে বলে দেব তুই নাটক করে আজাদকে মার খাইয়েছিস। না না, সেটা বলার দরকার নেই। তুই আমার রুম থেকে এইডস বক্সটা নিয়ে আয়, আমি ওকে জন্মের শিক্ষা দিচ্ছি। দেখ আরোহী, ও এমনিতেই কখনো খুশি মনে থাকে না, তবুও কেন তুই ওর সাথে এমন করস? আমি ওকে কখনো হাসতে দেখিনি। আরে বেটা, ওর মুখে হাসি দেখলে সবাই দৌড়ে পালাবে, তাই হয়তো হাসে না। আরোহীর সাথে ফালতু কথা না বলে আহাদ দৌড়ে গিয়ে আরোহীর রুম থেকে মেডিসিন বক্স ও এইডস বক্স নিয়ে আসে। এই যে নে, ধর, আর ঠিকমতো চিকিৎসা কর, তখন মিথ্যে না বললে এমন হতো না। আচ্ছা আরোহী, একটা কথা বল, আজাদ আমার সাথে আমাদের বাড়িতে আসলো এই প্রথম, তাহলে তুই ওর সাথে কেন এমন করতেছিস? আমার ভালো লাগে তাই। এতে তোর কোনো সমস্যা? হ্যাঁ, কথা না বলে চুপচাপ ওকে ধরে থাক, না হলে ইঞ্জেকশন দেখে দৌড়ে পালাতে পারে। আমার বন্ধু এত ভীতু না যে পালিয়ে যাবে, বুঝেছিস? এখন কথা না বলে কাজ কর। ইস, আজকে যদি ওর বাবা মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ওকে জড়িয়ে ধরে কান্না করতো, কতই না সেবা করতো। আহাদের এমন কথা শুনে আরোই মনে মনে বলে, আরে বেটা, যে ওকে মায়ের খাওয়ালো সেই তোর মা,
আর ছোটোকাল থেকে ও মার খেয়েই আসছে, আজকে নতুন নাকি? মনটায় চায় ওকে গলা টিপে মেরে ফেলি। এভাবে আরোই নানান কথা ভাবতে ভাবতে সুন্দর করে আজাদের ট্রিটমেন্ট করে। আজাদ অবাক দৃষ্টিতে আরোইয়ের দিকে তাকিয়ে আছে। আজাদের খুব করে ইচ্ছা হচ্ছে আরোইকে এইভাবে ওকে সারা জীবন ধরে রাখুক। আহাদ, ওকে বলে দেয় এই ওষুধগুলো যেন নিয়মিত খায়, না হলে আমার কিছু বলার নেই। সে আমি খাওয়াবো নি, সেটা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। ওকে নিয়ে চিন্তা করতে আমার বইই গেছে। তোর বন্ধু, তুই চিন্তা কর, যা আমি গেলাম। আরোহী চলে যাবে এমন সময় আজাদ পিছন থেকে ডেকে বলে, এই যে আমাকে এত সুন্দর করে আদরে হাতে সেবা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোরই তো ইচ্ছে করছিল গলার টিপে মেরে ফেলি, ভাগ্যিস বড় আব্বু মারবে বলে কিছু করলাম না। আমি তো মরেই যেতে চাই। অনেকবার নিজে থেকে মরার চেষ্টা করেছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। গাছের ডালে চড়েছি, ভেঙে গেছে। গাড়ির নিচে মাথা দিয়েছি, থেমে গেছে। ট্রেনের রাস্তায় শুয়েছি, ট্রেন অন্য লাইনে চলে গেছে। এখন আপনার হাতে আমাকে চাপ দিলে হয়তো মরতে পারতাম। আমার মুখে মরার কথা শুনে আরোহী আর কিছু বলল না, নীরব হয়ে তাকিয়ে আছে। আরোহী চিন্তা করছে আসলে একটা মানুষের জীবন কতটা কষ্ট হলে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। দোস্ত, তুই চুপ থাক। আর আরোহী, ওর সাথে আজকে তুই যে অন্যায় করেছিস সেটার খেসারত এক সময় তোকে ঠিকই দিতে হবে, দেখিস। আমিও সেই দিনটার অপেক্ষায় রইলাম। কেমন? আরোহী কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে দেখতে দেখতে একদিন চলে যায়। এখন আজাদ আগের থেকে একটু সুস্থ, তবে ঠিকমতো হাঁটতে পারে না। আজাদ রুমে বসে আছে। এমন সময় আরোহী এসে আজাদকে বলে, আচ্ছা, তোর শরীর কি দিয়ে তৈরি বলতো? এত মারার পরেও তোর কিছুই হলো না? দেখো আরোহী, আমি একটা রক্তে মাংসের গড়া মানুষ। আমি কোনো পাথর নই যে তোমাদের অত্যাচার আমার কষ্ট হবে না। তোমাদের এই কষ্ট সহ্য করতে করতে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর কষ্ট সহ্য করার মতন জায়গা নেই। কি পাও আমার সাথে এমন করে? আমি কি অন্যায় করেছি বলতে পারো? প্লিজ আমাকে একটু শান্তিতে কয়েকটা দিন থাকতে দাও। আমি আহাতদের বিয়েটা শেষ হলেই চলে যাব। খোদার কসম, আহাত তোমার চাচাতো ভাই জানলে আমি এখানে কোনো দিনই আসতাম না। এমনকি আমার মরণ যদি হয় তবু এখানে আমার লাশ আসবে না। আজাদ কথাগুলো একদমে বলে চোখের জল মুছে নেয়। এইদিকে আরোহীর খুব কষ্ট হচ্ছে আজাদের সাথে এমন করে। আসলেই তো একটা মানুষ, আর কত সহ্য করবে। আরোহী কিছু না বলে চিন্তিত মন নিয়ে চলে যায়। আরোহী মনে মনে সিদ্ধান্ত নেয় আর আজাদের সাথে এমন করবে না। রাতে আজাদ আর আহাত রুমে বসে আছে এমন সময়। কি রে আজাদ, তোর এখন কি অবস্থা? কাজে চাপে তো তোর কাছে আসার সময় পাইনি। আন্টি, এই তো আগে থেকে ভালো। আশা করি কালকের মাঝেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব আর আহাদের বিয়েতে বেশ মজা করব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমিও সেটাই চাই। আচ্ছা তোরা ঘুমা, আমি বরং এখন যাই। রহিমা বেগম উপরের কথা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে আরোহী বিছানায় শুয়ে শুয়ে ভাবছে আজাদের বলা কথাগুলো। আচ্ছা, ও কেন বললো ওর মরণ হলেও যেন ওর লাশ এই গ্রামে না আসে? মানুষ কত অভিমান বুকে জমা হলে এমন কথা বলতে পারে? আল্লাহ, না, আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না। আমি এত এত অবহেলা করি, অথচ ও আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি। আরোহী এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আহাদ আর আরোহী আজাদকে সাথে নিয়ে গায়ে হলুদে সব কিছু কিনতে যাবে। তো কি আর করা, আজাদ না চাইতেও আহাদের জোড়াজুড়িতে যেতে হয় শপিং মলে আসার পরে। দোস্ত, তোরা বরং কেনাকাটা কর, আমি বাইরে বসে আছি। আমি আবার এত কিছু চিনি না তো। কেন, তুই আমাদের সাথে যাবি না কেন? হ্যাঁ আজাদ, একবার বললাম, আমাকে রাগিয়ে দিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দোস্ত জানা, তোদের সাথে আমাকে এত দামি শপিং মলে একেবারেই মানায় না। আমি মানানসই মানুষগুলোর মাঝে একেবারেই বেমানান একজন মানুষ। আজাদের এমন কথা শুনে আরোহী বেশ বুঝতে পারে আজাদ কষ্টগুলোকে বুকে চেপে আরোহীকে মিস করেই ফেলছে। আরোহী একটু নরম কণ্ঠে বলে, আমাদের সাথে চল তো, গেলে কিছুই হবে না। আর তাছাড়া এই শপিং মলটা সবার জন্যই, শুধু ধনীদের জন্য না।
আরোহীর মুখে এমন কথা শুনে আজাদ ও আহাদ দুজনেই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে আরোহীর দিকে। সেটা দেখে আরোহী বলে, আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী নাকি যে আমার দিকে এভাবে তাকাতে হবে? হ্যাঁ, না মানে এ যেন ভূতের মুখে রাম রাম বলার মতো ব্যাপার। আরোহী, তুই যাকে দেখতেই পারতি না তাকে এভাবে বলতেছিস, কেসটা কি? না, অনেক ভেবে দেখলাম একটা এতিম ছেলের সাথে আমার মজার ছলে হলেও এমনটা করা মোটেও ঠিক হচ্ছে না। যাক, অবশেষে আমার বন্ধুকে তুই বুঝতে পেরেছিস, সেটাই অনেক। আজাদ, এখন চল তো, আর রাগ করিস না। এবার কেন জানি আজাদ মানা করতে পারল না। আজাদ ওদের সাথে ভিতরে যায় আর সব কিছু ঠিকঠাকভাবে কিনে নেয়। কাপালদের জন্য একই ড্রেস কিনেছে। এইদিকে আরোহী বুদ্ধি খাটিয়ে ওদের দুজনের চোখকে ফাঁকি দিয়ে একই শাড়ি আর পাঞ্জাবি কিনে নেয়। তারপরে ওরা একটা রেস্টুরেন্টে খেতে বসে। আর তারপরের দিন সন্ধ্যায় সবাই রেডি হয়ে বাইরে বসে আছে, কিন্তু আরোহীর আসার কোনো নামগন্ধই নেই। অনেকটা সময় পর আরোহী সিঁড়ি দিয়ে নামছে। সবাই হাঁ করে আরোহীর দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে আরোহীকে, সেটার জন্য না, বরং আরোহী আর আজাদ একই ম্যাচিং ড্রেস পরে সেটার জন্য। আজাদ যেন ওর চোখকে বোঝাতেই পারছে না এমনটা কিভাবে হতে পারে। তবে আরোহীকে বেশ খুশি খুশি লাগছে। আহাদ আরোহীর কানে কানে বলে, কিরে নেই, আমার বন্ধুকে দেখতেই পারস না? সেই প্রশ্ন তো আমি করব তোদের, কেননা বিয়েতে গায়ে হলুদের ড্রেস তো তোরা ম্যাচিং করে কিনেছিস, আমি তো আর কিনিনি, তাই না? সেটাও তো কথা। আচ্ছা, যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। আর তাছাড়া তোদের দুজনকে ভালো মানিয়েছে, যেন মেক ফর ইজ আদার। আরোহী আয়াদের কথা শুনে মুচকি এসে সবার সাথে হাঁটতে শুরু করে। কিন্তু বিপত্তি ঘটে গাড়িতে ওঠা নিয়ে, কেননা আজাদ আর আহাদকে একই গাড়িতে উঠতে হবে আর আবার একই সাথে যেতে হবে। আজাদ না চাইলেও আরোহী বেশ আগ্রহ আছে, বোঝাই যাচ্ছে। আজাদ আরোহীকে বলে, একদিনেই মানুষ এতটা পরিবর্তন কিভাবে হতেও পারে? তো আচ্ছা, তোমার মনে আবার আগের মতন মতলব নেই তো? আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমাকে বিশ্বাস করতেই বা বলেছে কে? হ্যাঁ, তুমি চুপচাপ চলো আর কোনো কথা বলবে না। তবে হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আজাদ আর আরোহীর কথা শুনে কিছুই বলে না। ওরা আয়শাদের বাড়িতে পৌঁছে যায়। খাবার পর্ব শেষ করার সময় আজাদ বেশ কিছু লক্ষ্য করে হিমি বারবার আজাদকে কিছু একটা বলতে চাচ্ছে, যেটা আরোহীর জন্য বলতে পারছে না। হিমি সাহস করে আজাদের কাছে এসে বলে, এই যে মিস্টার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি একটু সাইডে আসতেন তাহলে বলতে পারতাম। কি এমন কথা বলবে যা এখানে বলা যাবে না? আমাকে দূরে যেতে হবে? আরে বাবা, সব কথা কি আর সবার সামনে বলা যায় নাকি? আমি বলছি সাইডে আসতে তো আসবেন। না, যাবে না। তোকে যা বলার আমার সামনেই বলতে হবে, না হলে তোর কথা তোর কাছেই রাখ, বলতে হবে না। আশ্চর্য, আমি তাকে কথা বলতে চাচ্ছি, সেটা আপনার সামনে কেন বলবো? আর আপনি কে যে আমি আপনার সামনেই বলবো? হ্যাঁ, আমার সামনে বলতে হবে, কারণ আমি ওর হবু বধূ। তোর কোনো সন্দেহ আছে? হবু বধূ মানে? সেদিন না আপনি ওর সাথে ঝগড়া করলেন, কথায় কথায় অপমান করলেন, আজকে হঠাৎ হবু স্বামী কিভাবে হলো? আমার যখন ইচ্ছে ওকে মারবো, যখন ইচ্ছে কাটবো, আবার আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। সেটা তোকে বলতে হবে নাকি? এই চলো তো, এসব ফালতু মেয়ের সাথে কথা না বলাই ভালো। আজাদ আরোহীর কথা শুনে ধ্যানের মাঝে ছিল। তার জন্য আরোহী আজাদের হাত ধরে টান দিতেই আজাদ অবাক হয়ে যায়। আরোহী তাড়াতাড়ি আশা হলুদ লাগিয়ে আজাদকে সাথে নিয়ে ফাঁকে এসে বসে আছে। সেটার জন্য আজাদ আরোহীকে বলে, আমি বুঝছি না তুমি কি এমন দেখলে যে ওই দিন আমার উপরে তোমার ভালোবাসা উঠলে পড়তে শুরু করলো? তোকে ভালোবাসতে আমার বয়েই গেছে। আমি তো শুধু দেখছি হিমির বাচ্চা যেন তোর সাথে প্রেম করতে না আসে। বারে, তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে হিমি আমাকে একটু ভালোবাসলে সমস্যা কোথায়? বরং আমার তো ভালোই হবে, আমি একটা পিওর বয়ফ্রেন্ড ভক্ত গার্লফ্রেন্ড পাবো। চুপ, একটা কথাও বলবি না বলে দিলাম। সেদিন তোকে অবহেলায় হারিয়েছিলাম, কিন্তু আবার হারাতে চাই না।
সেটা বললেই তো আর হবে না। আমি তো আর চাই না সেই মায়া আবার জড়িয়ে নিজেকে কয়লার আগুনে জ্বালাতে। সে দেখা যাবে সময় হলে। আর হ্যাঁ, একদম ওই শাকচুন্নি মেয়ের দ্বারের কাছেও যাবে না, এই আমি বলে দিলাম। আমি তো একটা চরিত্রহীন ছেলে, আমি তার কাছে যেতেই পারি। আর তাছাড়া আমি কারো কাছে গেলে তাতে তোমার কি? তুমি আমার কে হও? এই কুত্তা, তুই জানিস না আমি তোর কে হই? হ্যাঁ, খবরদার এই প্রশ্নটা আমাকে দ্বিতীয়বার করবি না, তাহলে আমি কি করব সেটা নিজেও জানি না। আরোহী আজাদের কলা ধরে রাগীভাবে উপরের কথা বলে। এইদিকে আজাদ মনে মনে ভাবে, এই তো ধীরে ধীরে আমার মায়ায় জড়িয়ে যাচ্ছিস। একবার শুধু আমার মায়া হারিয়ে দেখ, কখনো অন্ধকার রাস্তা থেকে বের হতেই পারবি না। আমার সাথে যা করেছিস সেটা মনে হলেই বুকের মাঝে নিভে থাকা তুষের আগুন ঘন ঘন করে জ্বলে ওঠে। আরোহী, আমি তোদের কাউকেই ক্ষমা করব না। আজাদ আরোহীর এমন আচরণে কিছু বলছে না, কি যেন ভাবছে। সেটা দেখে আরোহী আজাদকে ধাক্কা দিয়ে বলে, এই তোমার কি হয়েছে যে এভাবে আনমনা হয়ে আছো? হ্যাঁ, কি ভাবছো এভাবে শুনি? ও হ্যাঁ, কিছু না, এমনি ওদিকে দেখছিলাম একটা নির্দোষ ছেলেকে কিভাবে নিজের কয়লার আগুনে পুড়িয়ে নিজেকে ইটের মতন শক্ত করে রেখেছে। আজাদের এমন কথার জবাবে আরোহী কিছুই বলতে পারে না। কি বা বলবে? সে তো ওর মনের কষ্টের উৎপত্তির কথা সবই জানে, আর সে যা করেছে সেটাও কখনো ক্ষমার যোগ্য না। ওরা সবাই আয়শাকে হলুদ দিয়ে শেষ হলে বাসায় চলে আসে। আজাদ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে। হঠাৎ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনে আজাদের ধ্যান ভেঙে যায়। আজাদ পিছন ফিরে দেখে আরোহী দাঁড়িয়ে আছে। এভাবে একা একা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে কি দেখো? আকাশে নিশ্চয়ই তোমার সাথে করা সেই বেইমানের ছবি ভেসে নেই। আর তাছাড়া এত রাতে ছাদে এসেছো, যদি ভূত পেতনি তোমাকে নিচে ফেলে দেয় কি হবে? আমাকে ফেলে দিতে এসে ভূত পেতনি নিজেই ভয় পেয়ে যাবে, কেননা যেই মানুষটা ছোটবেলা থেকেই ভয়কে নিয়ে বড় হয়েছে সে কিভাবে নতুন করে ভয় করবে? আচ্ছা, তুমি এভাবে আমার সোজা সাপটা কথার উত্তরে তেড়া করে উত্তর দাও কেন? সমস্যা কি তোমার? হ্যাঁ, দেখো আরোহী, আমি মানুষটা কয়লার আগুনে পোড়া ইটের মতন, একটু বাঁকা একটু সোজা, তো এমন তেরামি তো থাকবেই, তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় সেদিন তোমার সাথে যা করেছি সেটা সবটাই ভুল ছিল? কোনোটাই কি ভালোবাসার অধিকার ছিল না তোমাকে পাওয়ার জন্য? ভালোবাসার অধিকার? শোনো, ভালোবাসার অধিকার কখনো কারো সম্মান নষ্ট করে হয় না। যাই হোক, এত রাতে তোমাকে আমার সাথে ছাদে দেখলে সবাই খারাপ বলবে, আর আমি চাই না আমার মতন তোমার নামের পাশেও চাঁদের মতন কলঙ্কের দাগটা লাগুক। সো চলে যাও এখান থেকে। এভাবে বলছো কেন? আমি তো তোমার মায়ের নিজেকে ডুবিয়ে আগের সব কিছু ভুলতে চাই। দেখতে চাই তোমার কোলে মাথা রেখে চাঁদনি রাতে আকাশের কোটি কোটি তারার মেলা। চাইলেই কি আর সব কিছু ভুলে যাওয়া যায়? সব স্মৃতি যে কখনো ভোলা যায় না, কিছু স্মৃতি যে কখনো ভোলা যায় না, কিছু কিছু স্মৃতি হৃদয়ের গহীনে খোদাই হয়ে থাকে, না মুছে ফেলা যায় আর না যত্নে রাখা যায়। সেটা হয়তো পারা যায় না, তবে হৃদয়ে খোদাই করা নামটাই ময়লা পড়া স্তূপটাকে সরিয়ে পরিষ্কার তো রাখা যায়। সেটা সম্ভব না, কেননা কিছু কিছু ময়লা স্তূপে কেউ প্রবেশ করতে চায় না দুর্গন্ধের কারণে। তুমি জানো না, এই অন্তরটা বিষাক্ত দুর্গন্ধে ভরে গেছে। আমি তোমার মনে জমে থাকা সেই দুর্গন্ধযুক্ত ময়লাকে আমার ভালোবাসার মাস্ক পেরে পরিষ্কার করে আবার নতুন করে সাজাতে চাই। সব জায়গাকে নতুন করে সাজানো যায় না, কেননা এই মনের জমিটায় আগাছায় ভরা। তুমি এখন প্লিজ চলে যাও, আমার ঘুম আসছে না, তাই তারাদের সাথে নিজের সুখটাকে ভাগ করেছি। আমিও না হয় ওই তারাদের মতো তোমার মনের গহীনে লুকিয়ে থাকা একটু কষ্টের বাজার থেকে সুখের ভাগ নেব। তোমার ওই 2 GB মেমোরিতে আমার এই কষ্টের আল্ট্রা হাইগ্রাফিক সুখের ছবি সাপোর্ট করবে না। জানি তোমার সাথে কথা বলে যুক্তিতে পারবো না, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। তুমি থাকো, আমি চলে যাব। আমি নতুন করে আবার কাউকে আমার এই কষ্টের দোকানে পণ্য করতে চাই না। আজাদ কথাটা বলেই আরোহীর কোনো কথা না শুনে সেখান থেকে নিচে চলে আসে। এইদিকে পরের দিন বিয়ের জন্য সকাল থেকে ওই বাড়িতে মানুষের আনাগোনা বাড়তে থাকে।
আজাদ আজকে রুম থেকে বের হচ্ছে না, কেননা ও জানে ওর বাড়ি থেকে সবাই আসবে। আজাদ রুম থেকে বের হচ্ছে না দেখে আহাদ বলে, আমি জানি মেয়েরা মানুষের লজ্জার বাইরে যেতে শরম করে। এখন তো দেখছি তার উল্টো, তুই মেয়েদের মতো লজ্জা পেয়ে রুম থেকেই বের হচ্ছিস না। মামা তুই যাই বলিস না কেন, আমার বাইরে একদম ভালো লাগে না। প্লিজ এটা নিয়ে আর একটাও কথা বলিস না। তোর যা মন চায় তুই সেটাই কর, আমি চলে গেলাম, কেমন? আহাদ কথাটা বলেই সেখান থেকে চলে যায় আর আজাদ বিছানায় বসে থাকে। কিছু সময় পর আরোহী এসে আজাদকে বলে, কি ব্যাপার, সবাই নতুন নতুন পোশাক পরে বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তুমি এখনো বসে আছো ছেলের বন্ধু হয়ে? আমার মতন ভিখারি বিয়েতে গেলে সবাই কি মনে করবে, তাই তো নিজেকে আড়াল করে রেখেছি যেন কেউ দেখতে না পায়। এসব কথা বলে আমাকে কেন অপমান করছো বলো? আমি যে আগের সব কিছুর জন্য লজ্জিত। এই কষ্ট যে আমাকে পুড়ে পুড়ে খায়, বুকটা ছিঁড়ে দেখতে ইচ্ছে করে কত বড় কষ্টের পাহাড় তৈরি হয়েছে, যেই পাহাড়ের উচ্চতা দূর থেকে পরিমাপ করা যায় না। আমি এত কিছু বুঝি না, তুমি এখন রেডি হবে ব্যাস, আর এই পোশাক পরে না। সেদিন আয়েশা ভাবি তোমার জন্য পছন্দ করে কিনেছে, এখন বোনের জিনিস নিশ্চয়ই ফিরিয়ে দেবে না? এভাবে ওরা আরও অনেক কথা বলে। আরোহী নানান কথা বলে বলে আজাদকে রেডি হতে বাধ্য করে। আজাদ রেডি হয়ে বাইরে আসতে যাবে, এমন সময় আরোহী পিছন থেকে বলে, এই দাঁড়াও, আগে তোমার উপর থেকে নজর সরিয়ে দিই, না হলে আমার প্রপার্টির উপরে ওই শাকচুনির নজর লাগতে পারে। আরোহীর এমন কথা শুনে আজাদ কিছু না বলে, ঠোঁটের কোণে মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজাদ পিছনে ফিরে সামনের দিকে যেতে নিয়ে একটা মেয়ের উপর ধপাস করে পড়ে যায়। মেয়েটা আজাদকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিয়ে বলতে থাকে, ওই হনুমানের বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে চলিস নাকি? হ্যাঁ, মন্ডায় চায় জুতা পেটা করে গাল লাল করে দি। মেয়ে মানুষের নরম শরীর দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। হ্যাঁ দেখুন, আমি আসলে খুব দুঃখিত যে আমি আপনাকে একটুও দেখতে পাইনি অন্যমনস্ক থাকার কারণে। প্লিজ কিছু মনে করবেন না। আমি কি ছোট বাচ্চা নাকি যে তুই চোখে দেখবি না? কই গো রাইসার বাপ, এখানে এসে দেখে যাও, এই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে। আজাদ তো ওনার কথা শুনে অবাক হয়ে যায়। তার কথা শুনে সবাই সেখানে এসে উপস্থিত হয়। এইদিকে ওই মহিলার স্বামী এসে আজাদের দিকে না দেখেই এলোপাতাড়িভাবে থাপ্পড় দিতে থাকে। আর ওই এক কোণায় দাঁড়িয়ে আছে, কিছু বলার সাহস হচ্ছে না। এইদিকে হঠাৎ করেই আজাদের উপরে চোখ আটকে যায় রেহেনা চৌধুরী। উনি তাড়াতাড়ি আরিফকে ডেকে বলে, আরিফ থাম, আর ওকে মারিস না, ও যে আর কেউ না, ও আমার সে অভাগা ছেলে আজাদ। না, আপনি ভুল বলছেন, আমি কারো ছেলে না। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমি একটা এতিম ছেলে। আজাদের কথা শুনে আরিফ তাকিয়ে দেখে আসলেই এটা ওর ছোট ভাই আজাদ। রেহেনা চৌধুরীর মুখে আজাদের ছেলে বলতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর আহাদের কথা কি আর বলবো, ও তো যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এইদিকে রেহেনা চৌধুরী আছে কাছে এসে আহাদের বাবাকে বলে, বলেন ভাবি, এটাই তাহলে আপনার সেই হারিয়ে যাওয়া মানে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া ছেলে আজাদ? ওর সাথে যে আমরা অন্যায় করেছি সেটার শোধ কোনো কিছুতেই হবে না। একটু খুলে বলেন তো আসল ঘটনাটা কি? আপনি জানেন আমার ছেলেকে আমি মারি কাটি যাই করি না কেন বাড়িতেই রেখেছিলাম, কিন্তু এই আরোহীর একটা ভুলে ওকে বাড়ি থেকে সরাতে বাধ্য হয়েছিলাম। কি বলেন এসব? আজাদের বাড়ি থেকে চলে যাওয়ার পেছনে আরোহীর হাত আছে? আমি তো এর কিছুই বুঝতেছি না। একটু খুলে বলেন তো আসলে কেন এমন হয়েছিল? আজকে আমি সব বলবো, শোনেন তাহলে। আমরা সব সময় আজাদকে অবহেলা করে এসেছি, সব সময় মারধর করেছি, এমনকি ঠিকমতো খেতেও দিতাম না। নিজের ছেলেও হয়েছে বছরের পর কাজের ছেলে হয়ে। এই তো সেদিনের একটা ঘটনা। ফ্লোরে পাটি পেতে বসে চোখের পানি আর নাকের পানি এক করে লাল টকটকে ভাত খাচ্ছে আজাদ। চোখ দিয়ে যেন পানির বন্যা আর কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, কেননা ভাতে মরিচ গুঁড়ো মেশানো। কারণ সাদা ভাতের
কালার লাল হয়ে গেছে। এমনটা প্রতিদিন হয় না, তবে একটু ভুল হলেই এমন নির্যাতনের শিকার হতে হয় আজাদকে। আজাদ লুকিয়ে কলেজে যাওয়ার কারণেই হতে হয়েছে আজকে এমন নির্যাতনের শিকার। কেননা ওই পরিবারের কেউ চায় না আজাদ পড়াশোনা করে কাজের লোক থেকে মানুষের মতো মানুষ হোক। তোকে বলেছি না কাজ ফাঁকি দিয়ে কলেজে যাওয়া চলবে না। আরে আমাদের কি জমি জমার কম আছে নাকি? হ্যাঁ, ওই সব তো তোকেই দেখতে হবে। তো পড়াশোনা করে কি করবি? ভাইয়া, আমি তো তোমাদের কারোর কথা না শুনে থাকি না। যখন যা বলেছো আমি তখন তাই শুনি, তারপরেও কেন এমন করছো আমার সাথে? কি আর বলবো বল তোকে, তোর মাই তো দেখতে পারে না, তো আমি আর কি দেখবো? তবে যাই বলিস না কেন, তুই কাজ করাতে আমাদের একটা উপকার ঠিকই হচ্ছে, আর সেটা হলো কাজের লোককে টাকা দিতে হচ্ছে না। মরিচ মাখানো এক মুঠো ভাত দিলেই হয়ে যাচ্ছে। খা ভাই খা, খুব সুন্দর দেখতে লাগছে ভাতের কালারটা, একদম টকটকে লাল। আরিফ, ওর সাথে কথা বলে নষ্ট না করে যা, ভার্সিটিতে যা। আর এই যে নবাবের পোলা, তাড়াতাড়ি গিলার মধ্য দিয়ে রহিমের সাথে গরু নিয়ে মাঠে যা। কাট। আম্মা, আজকে না বাড়িতে পোলাওয়ের কোরমা হবে, আমাকে একটু দিবে? আমি কতদিন হলো পোলাওয়ের মাংস খাই না, নাম শুনলেই জিভের পানি এসে যায়। আহারে, তোর মুখে এসব ভরবে না। আচ্ছা, যেহেতু আশা করেছিস তো সবার খাওয়া শেষে প্লেটে যে পড়ে থাকে ওইগুলো দিতে বলবো নি। আম্মা, আমি কি তোমার সৎ ছেলে বলো তো? ভাইকে কি সুন্দর আদর করো, কই আমাকে তো তার ছিটে ফুটাও করো না। ছেলে হয়ে জন্ম নিয়েছিস, যদি মেয়ে হয়ে জন্ম নিতি তাহলে রাজকন্যার মতো আদরে থাকতি। আম্মা, আল্লাহ তো আমাকে তোমাদের মন পরীক্ষা করার জন্য ছেলে করে পাঠিয়েছে, তাহলে এতে আমার দোষ কোথায় যে আমাকে এত কষ্ট দিচ্ছ? চুপ, আমাকে জ্ঞান দিতে আসবি না, তাহলে কিন্তু গরম খুন্তি দিয়ে জিভ পুড়িয়ে দিব। যা কাজে যা। আজাদ আর কিছু না বলে সেখান থেকে খেয়ে কাজে চলে যায়। বিকেলে ওর টিউশনের টাকা দিয়ে আরোহীর জন্য লাল টুকটুকে কাচের চুড়ি কিনে নিয়ে আসে। আজকে আরোহী ওদের বাড়িতে এসেছে। আরে আরোহী যে, কি অবস্থা তোমার? আর কখন এসছো? ভাইয়া, আমি তো এই একটু আগে এসেছি আর আন্টির সাথে কথা বলছি। ও আচ্ছা, আর এই আজাদ, ওকে কফি এনে দে তো তাড়াতাড়ি। আরিফ কথাটা বলেই সেখান থেকে চলে যায়, আর এইদিকে আজাদ কফি নিয়ে এসে আরোহীকে বলে, আরোহী, তোমার জন্য আমি কাচের চুড়ি নিয়ে এসেছি, বিকেলে তোমাকে দিব পুকুর পাড়ে এসে। কিন্তু সবার বয়ফ্রেন্ড কত দামি দামি জিনিস দেয়, আর তুমি আমাকে দাও শুধু কাচের চুড়ি। জানো, কাচের চুড়ি হাতে দিলে যখনই হাঁটবে তখনই যে টুংটাং শব্দ ফিলিংসটা পাবে, সেই ফিলিংসটা আর কোনো কিছুতেই পাবে না। তোমার এই কথার মায়ায় পড়েছি বলেই আজও তোমার মতো ছেলেকে নিজের বয়ফ্রেন্ড করে রেখেছি, না হলে কবেই ছুঁড়ে ফেলে দিতাম। তার মানে তুমি আমাকে মন থেকে ভালোবাসো না? আরোহী, তুমি আমাকে কি শোনাচ্ছ বলো? যা শুনেছ সেটাই। তোমার কি মনে পড়ে আমাকে কখনো ভালো কিছু গিফট করেছো? আমার কি আশা করে না বয়ফ্রেন্ডের থেকে দামি একটা গিফট পাই? আমারও তো খুবই ইচ্ছা করে তোমাকে দামি জিনিসপত্র গিফট দিতে, কিন্তু টাকার অভাবে সেটা পারি না। তবে চিন্তা করিও না, এক সময় তোমাকে বড় গিফট দিয়ে খুব করে চমকে দেব, দেখবে। তোর গিফট তোর কাছেই রাখিস কেমন? আমি গেলাম। আচ্ছা, চলে যাও, তবে বিকালে পুকুর পাড়ে আইসো কিন্তু, না হলে আমি খুব কষ্ট পাবো। আরোহী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আসলে আরোহী আজাদের সাথে 2 বছর হলো রিলেশনশিপে আছে, কিন্তু এই 6 মাস হলো আজাদের সাথে বেশ বাজে ব্যবহার করে, যে ব্যবহারটা আজাদ নিতে পারছে না। আজাদ বিকেলে বাড়ি থেকে কাঁচের চুড়ি লুকিয়ে নিয়ে যেতে নিলেই আজাদের মা দেখে ফেলে, তাই দাঁড় করিয়ে বলে, আজাদ, তোর গামছার নিচে ওইটা কি দেখি, বের কর তো। না মা, কিছু না। তুই বের করবি নাকি আমি বের করব, কোনটা? এবার আজাদ ওর মায়ের ধমক শুনে চুড়িগুলো বের করে ওর মায়ের সামনে ধরতেই রেহেনা চৌধুরী আজাদের গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, তাই তো বলি, আমার বাজারের টাকার থেকে প্রতিদিন টাকা কম হয় কেন? তুই চুরি করতে শিখেছিস? হ্যাঁ আম্মা, আমি এটা চুরি করিনি, আমার টিউশনের টাকা দিয়ে কাচের চুড়ি কিনেছি আরোহীকে দিবর জন্য।
আরোহী, তোর ওই চুরি নেবার জন্য বুঝি বসে আছে? তুই জানিস আরোহী, নিজে বলে গেছে তুই ওর জন্য বাজারের টাকা থেকে টাকা চুরি করে ওর জন্য কাছে চুরি কিনেছিস। মা, তুমি বিশ্বাস করো, আমি এটা চুরি করিনি। এটা আমার টিউশনের টাকা। আর আরোহী এটা কেন বলবে তোমাকে? আজাদের কথার জবাব রেহেনা চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই আরিফ এসে কিছু না শুনে আজাদকে মারতে শুরু করে আর বলতে শুরু করে, তোর এত বড় সাহস, যেই ঘরে খাস সেই ঘরেই চুরি করিস? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো। ভাইয়া, আমি টাকা চুরি করিনি। এই চুরি আমি আমার টিউশনের টাকা থেকে কিনেছি। আরিফ, বাদ দে তো, এই সামান্য টাকার কারণে ওকে মেরে শুধু হাত ব্যথা করিস না। মা, তুমি এতগুলো টাকার কথা বাদ দিতে বলেছো? হ্যাঁ, তুমি জানো ওখানে 1 লাখ টাকা রাখা ছিল। কি বলিস? ও তো একজোড়া কাচের চুড়ি কিনেছে, সেটা তো আর 1 লাখ টাকার দামের না, তাই না? মা, তুমি জানো না, ও এই টাকা নিয়ে গ্রামের অনেক মানুষকে দিয়েছে আর বলেছে বিপদে পাশে দাঁড়াবে সব সময়। কি, ওর এত বড় সাহস? আমার টাকা চুরি করে নিয়ে জনদরদি সেজে বেড়ানো বের করছি। উপরের কথাটা বললেই মারতে শুরু করে। এইদিকে একে তো টাকা চুরির দায়, তার উপরে আরোহীর বলা কথা দুটোর রাগ একসাথে মেটাচ্ছে। মারতে মারতে মা ও ছেলেকে আজাদকে মাটিতে লুটিয়ে ফেলে। আজাদের বুকের উপরে আরিফ পা দিয়ে লাঠি দিতে থাকে। খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু বলতে পারছে না। আরোহী দরজায় দাঁড়িয়ে এমন অবস্থা দেখে নিজেই চমকে ওঠে, কেননা আজাদকে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু এমনভাবে না। মা, তোমরা আমাকে আর মেরো না। আমি টাকা চুরি করিনি। ওই টাকা আমার জমানো টাকা। আর আরোহী যা বলছে সব মিথ্যে। চুপ থাক, আর তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। কোনোদিন আমার বাড়িতে পা রাখবি না। কোনো চোরের জায়গা আমার বাড়িতে হবে না। মা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে সেটা বললেই তো হতো। এভাবে মিথ্যা অপবাদ কেন দিলে? আমাকে বলতে আমি এমনিতেই চলে যেতাম। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোর মুখ আর কখনো দেখতে চাই না। আজাদ এবার আরোহীর কাছে গিয়ে করুণ সুরে বলে, ভালোবাসতে না বললেই পারতে। 2 বছরের রিলেশনটা কখনো মিথ্যা হতে পারে না। তুমি হয় ভেবে দেখেছো আমার সাথে এটা করতে তোমার ভালো হবে, তাই করেছো। বেশ ভালো করেছো। ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আজাদ কথাটা বলে রুমে এসে ওর কাগজপত্র নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না আজাদ, কেননা ও কখনো বাড়ি থেকে দূরে এসে থাকেনি। আজাদ রাতের অন্ধকারে একটা ট্রাকে উঠে বসে। ব্যাস, বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সেটার কথা স্মরণই নেই ওর। গাড়ি থামলে ঘুম ভেঙে যায়, বুঝতে পারে সকালের আবছা আবছা আলো ওর চোখে পড়ছে। ট্রাক থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখে এটা চট্টগ্রাম। পেটে ক্ষুধা থাকায় হোটেলে গিয়ে কিছু খেয়ে নেয়। এভাবেই পার হয়ে যায় 2 দিন। এই 2 দিনে আজাদের কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, তবুও কাজের সন্ধান পায়নি। আজাদ হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের কাছে চলে আসে। আজাদ লুকিয়ে দেখতে পায় কিছু বিজিবিকে সন্ত্রাসী চক্র আটকে রেখে গাছের সাথে বেঁধে রাখছে। আজাদ কি করবে ভেবে পায় না। আজাদ বসে থেকে মনে মনে ভাবে, না, আমাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমার কিছু একটা করতেই হবে। যাই হোক, এখানে অপেক্ষা করে দেখি কি হয়। তারপর আজাদ গাছের আড়ালে লুকিয়ে দেখে সন্ত্রাসীরা ওদের রেখে অন্যদিকে চলে যায়, আর যাবার আগে বলে, এখানে এত ঘন জঙ্গল যে তোদেরকে বাঘ চিবিয়ে খেলেও কেউ সাহায্য করতে আসবে না, কেননা এই নির্জন জঙ্গলে কেউ থাকে না। একমাত্র তারাই এখানে আসে যারা পথ ভুল করে ঢুকে পড়ে। আর এই আবির, তুই এখানে লুকিয়ে থাক, যেন কেউ বুঝতে না পারে। উপরের কথাটা বলেই ওরা সেখান থেকে চলে যায়। এইদিকে আজাদ ওই লোকটার দিকে খেয়াল করে দেখে সে চুপি চুপি একটা ছোট সবুজ গাছের পাশে গিয়ে দাঁড়ালো। আর আজব কাণ্ড, মনে গাছের সাথে মিলে গেছে। বোঝাই যাচ্ছে না সে ওখানে আছে। ওরা সবাই নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছে। আজাদ আর কিছু না ভেবে ধীরে আবারও পিছন বরাবর এসে আবিরের মাথায় একটা ইট দিয়ে ঠাস করে বাড়ি দিতেই আবির মাটিতে লুটিয়ে পড়ে। আজাদকে দেখে ওদের সবার যেন
প্রাণ ফিরে আসে। আজাদ তাড়াতাড়ি সবার বাঁধন খুলে দেয় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে এরা আবার এসে যাবে। আজাদের কথা মতো সবাই চলে আসতে নিলেই আজাদ একটু এসে আবার থেমে সবাইকে বলে, যেটা শুনে সবাই গাছের পিছনে লুকিয়ে থাকা বন্দুক তাক করে। কিছু সময় পরে ওই সন্ত্রাসীর দল ফিরে এসে মাথায় হাত দেয়। আজাদ ইশারায় সবাইকে বুঝিয়ে দেয় সবার মাথায় নিশানা করতে। ওরা সেটাই করে। আজাদ ইশারায় 1 2 3 বলতে সব কথার মাথায় বুলেট ঢুকে যায় আর ওদের খেলা এখানেই শেষ হয়ে যায়। আজাদ বেশ লক্ষ্য করে এদের সাথে প্রথমের একজন লোক নেই। সেটা না ভেবেই আজাদ ওদের নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। কিছু সময় পর ওরা ক্যাম্পে ফিরে আসে। আজাদকে সাথে নিয়ে যাওয়া দেখে মিস্টার রফিক বলে, ওই তোদের এই অবস্থা কেন? আমি ডিউটি দিয়েছি বর্ডারে, আর তোরা ঘোরাফেরা করছিস জঙ্গলের ভিতরে, তাই না? আর এই ছেলেকে? রফিক সাহেবের কথার জবাবে ওদের আগেই আজাদ সাহস করে সেখানে ঘটে যাওয়া সবটা খুলে বলে। আজাদের এমন সাহস আর সততা দেখে মিস্টার রফিক আজাদকে বিজিবির একজন সদস্য করে নেন। তো সেখান থেকেই পার হয়ে যায় 3টে বছর। এবার চলেন বাস্তবে ফেরা যাক। ছি আরোহী, তুই এত খারাপ? আমি কখনো ভাবতেই পারিনি একটা নিরপরাধ ছেলের সাথে এমন করেছিস। আমি তো ওর থেকে মুক্তি পাওয়ার জন্য মিথ্যে বলেছিলাম টাকা চুরির কথা, কিন্তু সেদিন যে ওদের বাড়িতে আগেই চুরি হয়েছে সেটা কে জানতো? আর কেই বা জানতো এরা এমন পশুর মতো ব্যবহার করবে আজাদের সাথে? আপনাদের কথা বলা শেষ হলে এবার চলেন বিয়েবাড়িতে যাওয়া যাক। এখন সময় নষ্ট করলে আবার বিয়ে করতে হবে না। সেখানে তো যাবই, তবে তার আগে আজাদ বল না, তুই আমাদের ক্ষমা করিস? না বুঝে ভুল করলে সেই ভুলের ক্ষমা অবশ্যই হয়, কিন্তু জেনে বুঝে ভুল করলে তার ক্ষমা ইহলোকেও পাওয়া যায় না। আহাত, চল যদি বিয়ে করতে চাস। চল তাহলে। এখানে গল্প শুনতে শুনতে এমনিতেই অনেক সময় হয়ে গেছে। এরপর সবাই বিয়ে বাড়িতে আসে। সবাই খেতে বসেছে। আজাদের কেন জানি আজকের বুকের ব্যথাটা খুব বেড়েছে, ঠিকভাবে খেতেও পারছে না। সেটা দেখে আরোহী বলে, তোমার তো এমন সমস্যা আগে ছিল না, এখন হঠাৎ করে এই সমস্যা কি করে হলো? ভাইয়া আমাকে সেদিন মাটিতে ফেলে বুকে অনেক লাথি দিয়েছিল, যার কারণে এখন সেই ব্যথাটা মাঝে মাঝেই জেগে ওঠে। আর এই ব্যথা জাগলে আমি কোনো কিছুই গিলতে পারি না, এমনকি নিঃশ্বাসও নিতে কষ্ট হয়। আজাদের কথা শুনে আরিফের চোখে জল চলে আসে। আজকে ওর জন্য আজাদের এই অবস্থা। আরিফ আজাদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে দেখে আজাদের ভাবি বলে, আচ্ছা, তোমরা এত নিষ্ঠুর কিভাবে ছিলে? নিজের ছোট ভাইকে চোর বানিয়ে এভাবে কেউ মারে? সেদিন আমি যদি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য চুরির অপবাদ না দিতাম তাহলে এমন হতো না। জানো, আমরা ওর উপরে এত অত্যাচার করেছি, তবুও কখনো সেটার প্রতিবাদ করেনি বা আল্লাহর কাছে বিচারও চায়নি। আমার ভাবতেই অবাক লাগে, তোমরা মা ছেলে মিলে আমার অভাগা দেবরের সাথে এমন জঘন্যতম একটা কাজ করেছো। আমি সেই জন্য অনুতপ্ত। আচ্ছা, আজাদ কি আমাকে কখনোই ক্ষমা করবে না বলো? সেটা আমি জানি না, তবে চেষ্টা করতে থাকো। ওর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের পাহাড় ভেঙে গেলে তোমাদের ক্ষমা করতেও পারে। সেই আশাতেই আজও দিন গুনে চাই। ওর সাথে করা অপরাধবোধ আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। এভাবে ওরা কথা বলতে থাকে। এইদিকে খাবার শেষ করে আজাদ এক কোণে দাঁড়িয়ে আছে। এমন সময় হিমি এসে বলে, হাই মিস্টার দজ্জাল মেয়ের হবু স্বামী, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আপনাদের আমাকে দজ্জাল মেয়ের হবু বর কেন বললেন? দজ্জাল বলবো না তো কি বলবো? তোমার কোন দিক দিয়ে মনে হয় ওই ডাক্তার মেয়ে দজ্জাল না? দেখেন মিস হিমি, যা বললেন সেটা আমি শুনেছি, আর কখনো বলিয়েন না, কেননা এই কথা যদি আরোহীর কান পর্যন্ত পৌঁছায় তাহলে আপনাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবে, সেটা কনফার্ম।
আজাদের কথা শুনে হিমি বেশ ভয় পেয়ে যায়। আর এইদিকে কোথা থেকে যেন আরোহী সেখানে চলে আসে। ভাগ্য ভালো পুরো কথাটা আরোহী শোনেনি, তাই জিজ্ঞাসা করে, ওই শাকচুনি তোকে বলেছে না আমার প্রপার্টির দিকে একদম নজর দিবি না? তাহলে তো চোখ আমি উপড়ে ফেলবো। আমার কথা অমান্য করে তুই কথা বলছিস ওর সাথে? আরে আরোহী, বাদ দাও তো এসব। আর মিস সিমি, আপনি এখান থেকে যান তো, আমার আর এই সব ঝগড়া ভালো লাগছে না। আজাদের কথা শুনে হিমি সেখান থেকে চলে যায়। আর এইদিকে আরোহী আজাদকে ধরে নেয় একটা নিরিবিলি জায়গায় নিয়ে এসে বলে, আচ্ছা জান, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? সত্যি আমি সেই ভুলের জন্য অনুতপ্ত। তোমাকে পাওয়ার জন্য আজও পথ চেয়ে বসে আছি। ক্ষমতা শব্দটা শুনতে বা দেখতে ছোট মনে হলেও এর ব্যাস কিন্তু অনেক বড়। আর কি বললে, ক্ষমা কিভাবে করে সেটাই তো আমি জানি না, তাহলে ক্ষমা করব কি করে? ওই প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাসো, তবে হয়তো আমার থেকে বেশি না, মন প্রাণ দিয়ে আজও তোমাকেই ভালোবাসি। আরোহী, তুমি বলেছিলে না আমি সবসময় তোমাকে ছোট্ট কম দামি গিফট দিই? এখন তোমাকে অনেক বড় গিফট দেব, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার কোনো গিফট চাই না, আমার শুধু তোমাকে চাই, বুঝেছ? একটা সময় যাকে দূরে ঠেলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, আজকে সেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য এত কিছু। দরকার হলে আমি আরও অনেক কিছু করব, তবুও আমার তোমাকেই চাই চাই চাই। এই কালে না পেলে পরকালেও ছাড়বো না। তুমি পাগল হয়ে গেছো। আজাদ কথাটা বলেই বুকে চাপ দিতে দিতে সেখান থেকে চলে আসে। আসলেই খুব ব্যথা করছে বুকে, যেন এই বুঝি প্রাণ পাখিটা উড়ে যাবে। বিয়ের সব কাজ শেষ হলে ওরা সবাই বউ নিয়ে চলে আসে। সবাই বাইরে বউকে নিয়ে ব্যস্ত। এদিকে আজাদ রুমে শুয়ে বুকের ব্যথায় ছটপট করতে থাকে আর বসে বসে দুটো চিঠি লেখে, যেন চোখের পানিতে বন্যা হয়ে যাচ্ছে। আজাদ ও স্যারের কাছে ফোন করে। এত রাত হয়েও রফিক সাহেব ফোন পেতেই রিসিভ করে। হ্যাঁ আজাদ বল, তোদের কি অবস্থা? আর তোর মন কি আগের থেকে ভালো? স্যার, আপনি জানতেন আমি আমার অতীতে ফিরে যেতে চাই না, তারপরও কেন পাঠালেন এখানে? তুই তো আর এমনি যাইতি না, তাই তো আমি তোকে কৌশলে পাঠালাম, যেন সবাইকে দেখে খুশি হোস। আপনি জানেন না, খুশি আমার জীবন থেকে অনেক আগেই বিদায় নিয়ে গেছে। স্যার, আজকের বুকের ব্যথাটা খুব বেড়েছে। আজাদ তুই শুধু বল, আমি হেলিকপ্টার পাঠাচ্ছি তোকে আনার জন্য। স্যার, আস্তে আস্তে হয়তো আমি এই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি জমাবো। স্যার, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? বল, তোর কথা রাখবো না এটা কি করে হয়? আমি জানি আমার কথা আপনি রাখবেন। আমি চাই না আমার মৃত্যুর পরে আমার লাশ এখানে পড়ে থাক, যেখানে বেঁচে থাকতে জায়গা হয়নি। প্লিজ স্যার, আমার লাশটা আপনার ক্যাম্পের কবরস্থানে দাফন করিয়েন, তাহলে আর অন্তত মা ভাইয়ের চোখের সামনে মরে গিয়েও থাকতে হবে না। আজাদ কথা বলতে বলতেই হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়। প্রাণ পাখিটা ছটপট করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। চোখের সামনে সাজানো সব স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। এক পর্যায়ে আজাদের দেহ মাটিতে লুটিয়ে পড়ে, একদম নড়াচড়া করছে না। এইদিকে রফিক সাহেব বারবার আহাদকে কল দিচ্ছে, কিন্তু ওর ফোন লাগছে না। তাই তিনি দুটো হেলিকপ্টারের মাধ্যমে বেশ কিছু সময় পর আহাদের লোকেশনে চলে আসে। বাড়ির সবাই হেলিকপ্টারের শব্দ শুনে বাইরে এসে দেখে অনেকগুলো বিজিবি সদস্য হেলিকপ্টার থেকে রশ্মি বেয়ে নামছে। হেলিপ্যাড না থাকায় আহাদ ওর স্যারকে দেখে স্যালুট দিয়ে বলে, স্যার, আপনি হঠাৎ এই সময় আমার বাড়িতে কি মনে করে আসলেন বুঝলাম না তো। আজ কথা বলার সময় নেই, আজাদ ফোন করেছিল, ওর নাকি বুকের ব্যথাটা বেড়েছে। সেটা তো সেই বিকেল থেকেই বলছিল। তাও তুই আমাকে জানাবি না? ওকে তখন হাসপাতালে ভর্তি করানোর দরকার ছিল, কেননা ওর হার্টে একটা সমস্যা আছে যেটা আগে থেকেই। তার উপরে একটা গুলি লাগায় ওর বাচ্চা তো আগেই অনিশ্চিত ছিল। চল, ও কোথায় আছে? আচ্ছা স্যার, চলেন। ও এখন রুমে আছে, আমি অনেক সময় হলো ওর খোঁজ নিতে পারিনি। আহাদের পিছনে পিছনে সবাই আজাদের রুমে চলে আসে। দরজা ঠেলে ভিতরে চোখ পড়তেই সবাই হাঁ হয়ে যায়, কেননা আজাদের নিস্তব্ধ দেহটি মাটিতে লুটিয়ে আছে।
আজাদের মা ও ভাই হাউমাউ করে কান্না করে। এদিকে আরোহী তো আজাদের লাশ দেখেই স্পট জ্ঞান হারিয়ে ফেলে। তুই আমাদের ক্ষমা না করে চলে গেলি আমাদের একা করে। আজাদ বাবা, আমার একবার চোখ খোল, আমি তোকে আর কখনো বকা দিব না, মায়েরও দিব না। প্লিজ আমাকে আম্মা বলে ডাক না। ভাই আমার, এভাবে শুয়ে থাকিস না। ওঠ ভাই, ওঠ, আমাদের একা করে চলে যেতে পারিস না। দেখুন, লাশের সামনে এভাবে কান্না করতে নেই। বেঁচে থাকতে যার মূল্য বোঝেন নাই, মরে যাওয়ার পর তার মূল্য বোঝে আর কি হবে। আমি আজাদকে 3 বছর ধরে চিনি। ওর মতো ভালো মনের মানুষ দ্বিতীয়টা দেখিনি। আপনারা হয়তো ওর কথা কখনো ভাবেন নাই, তবে ও আপনাদের কথা সবসময় ভেবেছে। তার জন্য আজাদ রেহেনা চৌধুরী নামে হাসপাতাল এবং আরিফ চৌধুরী নামে একটা স্কুল স্থাপন করেছে। আসলে আজাদ বিজিবির একজন স্পেশাল অফিসার থাকায় সাথে সাথে নাম করা একজন বিজনেসম্যানও ছিল। ও চাইলে চিকিৎসা করাতে পারত, কিন্তু করেনি। কেন জানেন? ও বলতো ওর বুকে নাকি আপনাদের মা ছেলের আশীর্বাদ। স্যার, আমি কিছুই চাই না, আপনি আমার সন্তানকে আমার কোলে এনে দেন। সেটা যদি সম্ভব হতো তাহলে কি মানুষ মরার পরে কান্না করতো? যেভাবেই হোক তাকে আবার ফিরিয়ে আনতো। রফিক সাহেব কথাটা বলার সাথে সাথেই টেবিলের উপর 2টা চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে দেখে একটাই লেখা বরকে আম্মা, আর একটাই লেখা প্রিয় আরোহী। রফিক সাহেব 2টো চিঠি দুজনের হাতে দেয়। প্রথমে মিসেস রেহেনা চৌধুরী চিঠিটা খুলে পড়তে শুরু করে। আম্মা, বেঁচে থাকতে তো আর ডাকতে পারিনি, তাই মরণকালেই একটা মন ভরে ঢেকে নিলাম। জানো আম্মা, আমার না খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার বুকের উপর কেউ 1000 টন ওজনের পাথর রেখেছে। তোমরা এসে সেই পাথরটা সরিয়ে দাও, আমি সহ্য করতে পারছি না। জানো আম্মা, আমি না সেদিন ওই টাকা তোমাদের থেকে চুরি করিনি। বিশ্বাস করো, আমি চোর না। ভালো থাকো। আর আমার মতন অপদার্থ ছেলের মুখে মূল্যবান আম্মা ডাক শুনতে হবে না। আর কলম চললো না। আল্লাহ হাফেজ। পারলে ক্ষমা করে দিয়েন। ছেলে হিসেবে আপনার সেবা করতে পারিনি। রেহেনা চৌধুরী চিঠিটা পড়েই কান্নায় ভেঙে পড়ে। এইদিকে আরোহী চিঠিটা খোলার সাহস পাচ্ছে না। অনেক সময় পর চিঠিটা খুলে সবার সামনেই পড়তে শুরু করে। প্রিয় আরোহী, তোমাকে শেষবারের মতন ভালোবাসি বলাটা আমার নাসিবে হলো না। খুব বেশি ভালোবাসলে আসলে তাকে নিয়ে স্বপ্ন দেখা যায় না। এটা সেটারই প্রমাণ। আরোহী, তুমি বলতে না আমি তোমাকে কখনো দামি গিফট দিতে পারিনি। আমার বডিটা তোমার সেই মূল্যবান গিফট। কেননা তুমি তো আমার থেকে মুক্তি পেতে অনেক কিছুই করেছো। আজকে কিছু করার আগে আমি তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম। আর ভালোবাসি বলবো না। তোমার না খুব ইচ্ছে হতো আমার সাথে চাঁদনি রাত দেখবে, সেই ইচ্ছেটা অপূর্ণই রেখে গেলাম। ভালো থেকো প্রিয়। আর লিখতে পারছি না। পারলে তোমার মনের ডায়েরির অবহেলার পাতা থেকে এই অভাগাকে বাদ দিয়ে দিও। চিঠিতে আর কিছু লেখা নাই। এইদিকে সবাই কান্নায় ভেঙে পড়ে। রফিক সাহেবে আজাদের শেষ ইচ্ছেটা সবার কাছে বলে। ওর মা ভাই মানা করলেও আজাদের ইচ্ছেটাকেই পূরণ করার সিদ্ধান্ত নেয়। বিজেপি সদস্যরা সবাই মিলে আজাদের উপর থাকা দেহটাকে হেলিকপ্টারে তুলে নেয়। ধীরে ধীরে হেলিকপ্টার আকাশে উড়াল দিতে থাকে। আর এইদিকে সবাই চাতক পাখির মতো আকাশের প্রাণে তাকিয়ে আছে। যত দূরে দেখা যাচ্ছে। পরের দিন আজাদের দাফন কাফন হয়। সেখানে আজাদের পরিচিত সবাই উপস্থিত হয়। আরোহী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আর চোখ থেকে নিজের অজান্তেই টপ টপ করে জল পড়ছে। এমন সময় ওর ভাবি এসে পিছন থেকে বলে, আরোহী, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে এমন করে ভেঙে পড়লে তো আর চলবে না। নিজেকে শক্ত করো। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। ভাবি, তুমি বলতে পারো আমি কি করে ওকে ছাড়া থাকবো? আমি যে ওকে বড্ড ভালোবাসি। এই জন্যই তো বলে থাকতে মূল্য দিতে শিখতে হয়। হারিয়ে গেলে মূল্য দিলে সেটা আর কে দেখে? আমার মনে হয় আমি ওর কাছে চলে যাই। ওই দেখো, আজ আকাশ থেকে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। প্লিজ লক্ষ্মী ভোর, আবার এমন পাগলামি করিও না। এখন চলো, কিছু খাবে। তারপর আয়শা আরোহীকে সাথে নিয়ে নিজের হাতে ভাত খাইয়ে দেয়। কিন্তু আরোহীর মুখ দিয়ে যেন ভাত যাচ্ছেই না। অনেক কষ্টে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ে। তুমি কি করে আমাকে
রেখে একা একা শুয়ে আছো আরোহী? আমার কাছে চলে আসো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। জান, আসো আসো জান। আজাদ ডাকছে আর আরোহী ধীরে ধীরে আজাদের কাছে এগিয়ে যাচ্ছে। আর এক পা এগিয়ে গেলেই আরোহী বারান্দা থেকে পড়ে যাবে। এমন সময় আহাদ রুমে আসে আর দৌড়ে আরোহীকে ধরে ফেলে আর বলে, আরোহী কি পাগলামো করতেছিস? আর একটু হলেই তো নিচে পড়ে যাইতি। তুই তো আমার আজাদের কাছে যেতে দিলি না। তুই জানিস আমার আজাদ একা থাকতে পারছে না, আমাকে নিতে এসেছিল। আরে ভাই, ওটা তোর মোহ, এমনটা আসলে মনে হচ্ছে না। চল নিচে যাই। দাঁড়া, আমি আজাদকে সাথে নিয়ে আসি, কেমন? আরে চল তো, এখানে একা থাকলে যে কোনো একটা ঘটনা ঘটে যাবে। আহাদ আরোহীকে ধরে বাইরে নিয়ে আসে আর এইদিকে আজাদের মা দানা পানি খাওয়া বাদ দিয়েছে। আম্মা, এভাবে না খেয়ে থাকলেও তো আপনিও আজদের কাছে চলে যাবেন। দয়া করে কিছু একটা মুখে দিন, না হলে যে আপনার ছেলে কষ্ট পাবে। আমি তো চাই আমার ছেলের কাছে যেতে, আমি কেন ওকে বুঝতে পারলাম না। মা, এভাবে পাগলামি করলে তো আর হবে না, নিজেকে একটু শক্ত করো। আর আমি আজকে মসজিদে আর এতিমখানায় আজাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার ব্যবস্থা করছি। কাজটা ভালো করেছিস। আচ্ছা আরিফ, কোনোভাবে আমাকে আজাদের কাছে রেখে আয় না। আমার ছেলেটা একা একা অন্ধকারে শুয়ে আছে, ওনা খুব অন্ধকারকে ভয় পায়। ওরা অনেক বোঝানোর পর বারবার মিসেস চৌধুরী এমনভাবে পাগলামি করছে। এইদিকে দেখতে দেখতে আজাদের মৃত্যুর 7 দিন পার হয়ে যায়। আহাদ আয়শা আর আরোহীকে নিয়ে ঘুরতে আসে, যেন আরোহীর মনটা ভালো হয়ে যায়। আহাদ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি আজাদের কাছে যাব। আমার আজাদ একা একা বসে আছে, ওই যে দেখ, আমার দিকে তাকিয়ে আছে হাত বাড়িয়ে। আরোহীর কথা শুনে আহাদ ও আয়শা সেই দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। মুহূর্তেই ওরা আরোহীর দিকে ফিরতেই দেখতে পায় আরোহী রাস্তার মাঝখানে চলে যাচ্ছে। আহাদ দৌড়ে গিয়ে আরোহীর হাত টান দিয়ে নিয়ে আসে। পাগল হয়ে যাচ্ছিস? হ্যাঁ, ওইদিকে কিছু নাই, চল বাসায় যাই। আরোহীর চোখ থেকে পানি পড়েই যাচ্ছে। ওরা 3 জনে বাসার দিকে হেঁটে চলেছে আর পিছন থেকে আজাদ হাত বাড়িয়ে ডাকছে, এই যে আমার প্রিয়সী, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? আসো আমার কাছে, আসো। এই গল্পের শেষ এখানেই দিয়ে দিলাম। জানি না গল্পের মাধ্যমে কতটুকু বোঝাতে পেরেছি, তবে একটা রিকোয়েস্ট, কাউকে এমনভাবে আঘাত করবেন না যেই আঘাত তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। অবহেলা কখনো ভালো কিছু পেতে দেয় না, কিন্তু গল্পটা তার জলজ্যান্ত প্রমাণ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। প্রিয় শ্রোতাগণ, গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি।